আসসালামু আলাইকুম। এক্সিসবাসী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এবং এক্সিস পরিবার থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে আমাদের করোনাকালীন সময়ের মাঝেও পড়াশোনাকে গতিশীল রাখার জন্য এক্সিস মেডিকেল স্কুল সবসময় চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকভাবে আজকে আমাদের আলোচনা হচ্ছে সার্জারি প্রুফ রিটেন কোশ্চেন সলভ পার্ট 2। আর আজকে আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ সামিয়াল হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আরজিনা। সবাইকে শুভেচ্ছা। কেমন যারা আছেন? ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা। তো ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে ধারাবাহিক এবং নিরবচ্ছিন্নভাবে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের যে অনলাইনের যে একটা সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য এই করোনা প্যান্ডেমিকের সময় ধন্যবাদ জানাচ্ছি। তাই এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোক্তা এবং এর এডমিন এবং মডারেটর প্যানেল, তারেক, রিয়াজ সহ আজকের হোস্ট আর্সিনা সহ সবাইকে। তো আসলে রাত অনেক হয়েছে, তো আমি আসলে সরাসরি এখন চলে যেতে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা গত শুক্রবার থেকে একটা স্পেশাল সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে ফাইনাল প্রফ এমবিবিএস এর রিটেন এক্সাম নিয়ে, বিশেষ করে সার্জারি পেপার 1 মানে জেনারেল সার্জারি যেটাকে আমরা বলি, সেই পেপার 1 এর কোশ্চেন গুলি নিয়ে ডিসকাশনের ব্যাপারে। এবং সেক্ষেত্রে আমি যেটা আহ, বলতে যাচ্ছি যে কোশ্চেন এবার এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আহ, আহ, এখন যেটা ছাত্রছাত্রীরা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন গুলি। তো আমার এই আলোচনাটা আসলে প্রবলেম বেসড কোশ্চেনটা নিয়েই থাকবে। সরাসরি যে শর্ট নোট বা সরাসরি যে প্রশ্ন উত্তর ওগুলি নিয়ে আসলে আমি খুব বেশি ডিসকাশনে আগ্রহী না, কারণ ওগুলোর জবাব ওগুলো বিভিন্ন বই, লেকচার, ওয়ার্ডের ক্লাসে এগুলি আছে। কিন্তু ছাত্রছাত্রীদের যে মেইন ফোকাসটা থাকে, যে ক্লিনিক্যাল প্রবলেম দেওয়া থাকে, সেগুলি আমি ঠিক মতো ডায়াগনোসিস করতে পারবো কিনা, সেগুলির উত্তর ঠিক মতো লিখতে পারবো কিনা, সেই ভয়টুকু কাটানোর উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই 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 রিটেনের যে স্পেশাল যে সেশনটা আমরা নিচ্ছি সেটা। ঠিক আছে। তো আমি এখন গত ক্লাসে কিছু আমাদের বর্তমান টপিকটা সেটা হচ্ছে আপার জিআই, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটার সাথে আসলে একিউট অ্যাবডোমেনের অনেকটা অংশ চলে আসে। তাই গত ক্লাসে আসলে আমি একটা একিউট অ্যাবডোমেনের বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সিনারিও নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা আপার জিআই এর বাকি অংশগুলো খুব ঝটপট শেষ করে ফেলবো, খুব বেশি সময় আমরা নিব না। আমরা আসলে খুব পিন পয়েন্ট থাকবো, ফোকাস থাকবো কিভাবে ক্লিনিক্যাল সিনারিও গুলি ডায়াগনোসিসে পৌঁছানো যায় এবং এমবিবিএস এর ফাইনাল প্রফে কোন মানের বা কোন লেভেল পর্যন্ত ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হয়। মনে রাখতে হবে এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা না, যেখানে অনেক কঠিন ধরনের ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হবে। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে আসলে ওই কয়েকটা সুনির্দিষ্ট ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হবে। তো একিউট অ্যাবডোমেনের ক্লিনিক্যাল সিনারিও নিয়ে আমরা গত ক্লাসে আলাপ করেছি। এখন আমরা রেস্ট অফ দা আপার জিআই এর ক্লিনিক্যাল সিনারিও নিয়ে আমরা আলাপ করব। তো রেস্ট অফ দা আপার জিআই যদি আমরা চলে যাই, দেখো কি কি আসলে ক্লিনিক্যাল সিনারিও কোন কোন জায়গা থেকে আসতে পারে। একটা হতে পারে টাং, একটা হতে পারে ইসোফিগাস, আর একটা হতে পারে স্টমাক। তার মধ্যে স্টমাক থেকে ক্লিনিক্যাল সিনারিও বেশি আসে রাদার দেন ইসোফিগাস বা টাং। কিন্তু আসে যে না তা না, বরং টাং এবং ইসোফিগাস থেকে ক্লিনিক্যাল সিনারিও খুব লিমিটেড, খুব অল্প। তাই সেই ক্লিনিক্যাল সিনারিও গুলি আসলে আমরা একটু যদি ডিসকাশন করি, আসলে আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার এটা ভাবার দরকার নাই যে ইসোফিগাস একটা খুবই কঠিন টপিক, সেখান থেকে ক্লিনিক্যাল সিনারি দিয়ে আসবো না। এখন এই দেখো এখানে স্ক্রিনে অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, আমি এগুলি নিয়ে আসলে কোনো ধরনের আর ডিসকাশন, যেগুলি সরাসরি কোশ্চেন দেওয়া আছে সেগুলি নিয়ে আমি আসলে কোনো ধরনের ডিসকাশনে যেতে যাচ্ছি না। যেমন ইনুয়ারেট দ্য কনজেনিটাল ইনওয়ালিস অফ ইসোফিগাস, write down the clinical presentation and pathogenesis of achalasia cardia, write the investigation and surgical treatment of achalasia cardia, what are the surgical causes of dysphagia, write pathogenesis of Barrett's esophagus। এগুলি হচ্ছে সরাসরি কোশ্চেন, এগুলি তোমরা পারবা, এগুলির উত্তর সব বই লেখা আছে। কিন্তু এখন আমরা চিন্তা করব যে এখানে ক্লিনিক্যাল সিনারি দিয়ে কি কি রিটেন আসতে পারে। দেখো তুমি উপরের কোশ্চেন যে 4টা বা 5টা কোশ্চেন আমি সরাসরি করা হয়েছে, এগুলির আনসার যদি জানো, ক্লিনিক্যাল ইসোফেগাসের ক্লিনিক্যাল সিনারিও তুমি পারবা। মনে রাখবা যে ইসোফেগাসের ক্লিনিক্যাল সিনারিওতে একটা টার্ম আসবেই, দ্যাট ইজ ডিসফেজিয়া বা ডিফিকাল্টি ইন সোয়ালোইং।
তাহলে দেখো এই 6 নম্বর ক্লিনিক্যাল সিনারিওটা দেখো যে 55 years old man presented with difficulty and swelling and weight loss, swallowing and weight loss for last 6 months. Mention two important surgical cause. How will you evaluate him clinically and investigate to reach a diagnosis? মনে রাখবা ইসোফিকাসের যে ডিসপেজিয়ার যে কজ ডিউ টু ইসোফিগাস বা সার্জিক্যাল কজ লিডিং টু ডিসপেজিয়া, সেখানে এমবিবিএস লেভেলে দুটো কজ মনে রাখলেই হবে ইসোফিগাস রিলেটেড। সেটা একটা হচ্ছে কার্সিনোমা ইসোফিগাস আর একটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। ঠিক আছে, এখন দেখো এই দুটোর মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করবা কিভাবে যে তোমার যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কি অ্যাকালেশিয়া কার্ডিয়া নাকি এটা তোমার কার্সিনোমা ইসোফিগাস। মনে রাখবা যে যে কোনো মেলিগনেন্সি একটু এল্ডারলি এজে হয়, তাহলে এইখানে এই কোশ্চেনটা দেখো এই 55 ইয়ার্স ওল্ড ম্যান, এটা একটু এল্ডারলি এজ, প্রেজেন্টেড উইথ ডিফিকাল্টি ইন সোয়ালোইং মানে ডিসপেজিয়া। তাহলে এতটুকুর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে দেখো এই দুটো দিয়ে আসলে খুব ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট এই দুটো ইনফরমেশন নিয়ে যে এটা কি অ্যাকালেশিয়া কার্ডিয়া নাকি এটা কার্সিনোমা ইসোফিগাস। তারপরও বয়সটা দেখো একটু এল্ডারলি, যেহেতু অ্যাবাভ 50, একটু মাথায় মনে হয় লাগে যে হ্যাঁ এটা কার্সিনোমা ইসোফিগাস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরের কোশ্চেনটাই আসলে তোমাকে লিডিং পয়েন্টস যে ওয়েট লস ফর লাস্ট 6 মান্থস। ওয়েট লস হচ্ছে ফর লাস্ট 6 মান্থস, তবে হ্যাঁ কারণ সেটা খেতে পারছে না, কারণ খেতে না পারলে তো ওয়েট লস হবেই, সেটা কার্সিনোমা ইসোফিগাসও হবে অ্যাকালেশিয়া কার্ডিয়া হবে। তার মানে এখান থেকেও এটাকে ডিফারেন্সিয়েট করা কঠিন, কারণ আমি তো খেতেই পারছি না, সেটাই কার্সিনোমা ইসোফেগাসের জন্য হোক আর অ্যাকালেশিয়া কার্ডিয়ার জন্য হোক। তাই দেখো এই কোশ্চেনে কিন্তু সরাসরি বলা নাই যে তুমি এখানে ডায়াগনোসিস কি, এখানে বলছে টু মোস্ট ইম্পর্টেন্ট সার্জিক্যাল কজ। তো আমি তোমাদেরকে বলেছি টু মোস্ট ইম্পর্টেন্ট সার্জিক্যাল কজ যদি চিন্তা করো তাহলে চিন্তা করতে হবে আমাকে কি, একটা হচ্ছে কার্সিনোমা ইসোফিগাস আর একটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। কার্সিনোমা ইসোফিগাস তোমরা সবাই জানো যে কার্সিনোমা একটা গ্রোথ, একটা টিউমার, একটা মেলিগনেন্ট টিউমার যেটা ইসোফিগাসের লুমেনকে অবস্ট্রাকশন করবে। লুমেন অবস্ট্রাকশনের জন্য সে ডিসফেজিয়া হবে, সে খেতে পারবে না, তার খেতে কষ্ট হবে। আর অ্যাকালেশিয়া কার্ডিয়া আসলে একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, বা আরো সহজ বাংলা ভাষায় বললে, আরো স্পেসিফিক্যালি বললে ইসোফিজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার। ইসোফিগাসের যে পেরিস্টালসিস হয় সে একটা পেরিস্টালটিক ডিসঅর্ডার। কি হয় যে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারটা যেটা থাকে এটা এটা ওপেন, এটা তোমার কি হয়, এটার যে রিল্যাক্সেশনটা হয় না। আমরা জানি যে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার না, এটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল স্ফিংটার। আমার খাবার যদি ইসোফেগাস থেকে স্টমাকে যেতে হয় এই লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারটাকে রিল্যাক্স হতে হবে, কিন্তু এটা রিল্যাক্স হয় না, এটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে। কারণ এখানে কিছু আমাদের জানি যে অয়ারবাক্স প্লেক্সাস নামে তোমরা জানো যে জিআই ট্র্যাক্টে কিছু প্যারাসিম্প্যাথেটিক প্লেক্সাস থাকে, সেই অয়ারবাক্স প্লেক্সাস এখানে কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে, এবং এই যে অয়ারবাক্স প্লেক্সাসের যে মোটর নিউরন এরা ইনহিবিটরি নিউরন হিসেবে কাজ করে। এই লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার মানে ইনহিবিটরি নিউরন, মানে এরা লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারকে ইনহিবিট করবে, মানে তাকে রিল্যাক্স করবে। তাই এই নিউরন গুলো যদি না থাকে তাহলে কি হবে, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার আর রিল্যাক্স হবে না, ও একদম কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, ফলে খাবার আর নিচের দিকে নামবে না। তাই এটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া, যারা এই টার্মটার সাথে পরিচিত না তাদের। তাহলে তাহলে দেখো যে এখানের যে সিনারিওটা আছে 55 বছর বয়স, ডিফিকাল্টি ইন সোয়ালোইং এন্ড ওয়েট লস ফর 6 মান্থস, এটা দিয়ে আসলে আমরা কোনো ক্লিন কাট ডায়াগনোসিসে রিচ করতে পারবো না কি এটা কি কার্সিনোমা ইসোফিগাস নাকি এটা অ্যাকালেশিয়া কার্ডিয়া। কারণ ডিফিকাল্টি ইন সোয়ালোইং দুই ক্ষেত্রেই থাকবে, ওয়েট লসও দুই ক্ষেত্রে থাকবে। কারণ যেহেতু ডিসফেজিয়ার কারণে আমার কোনো ধরনের খাবার স্টোমাকে ঢুকতে পারছে না, স্টোমাক থেকে জেজুনাম স্টোমাকে না যেতে পারলে জেজুনাম আইলিয়ামে যেতে পারবে না, তার মানে পেশেন্ট দুইটা ক্ষেত্রে ম্যালনারিশ থাকবে। আর বয়সটাও একদম যে অনেক বেশি বয়স তা না, যদি হয়তো 70-75 তাহলে হয়তো আমরা মেলিগনেন্সির দিকে চিন্তা করতাম। তো তারপরও যদি এই কোশ্চেনটাই যদি তোমাকে এতটুকু দিয়ে বলে যে মেনশন দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কজ, তখন কিন্তু তোমাকে কার্সিনোমা ইসোফিগাসি বলতে হবে। কারণ এই বয়সটা খুব বেশি না হলেও কিছুটা তো বেশি, 50-এর তো বেশি, সে তো আর ইয়াং পেশেন্ট না। আর এই ওয়েট লস অবশ্যই কার্সিনোমায় বেশি হবে, কারণ কার্সিনোমায় ইসোফেগাসে দুইটা কারণে বেশি হবে। এক, মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য সে খাবার যেতে পারছে না, সেটার জন্য তার ওয়েট লস হবে। প্লাস যে কোনো মেলিগনেন্সিতে সিস্টেমিক ইফেক্ট হিসেবে ওয়েট লস হয়, কারণ যে কোনো মেলিগনেন্ট সেল বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করে, যেমন টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন 2, যেগুলি কি করে অ্যাপেটাইট সেন্টারকে ডিপ্রেস করে, ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, ফলে পেশেন্টের ওভারঅল অ্যাপেটাইট লস হয় এবং পেশেন্ট আসলে খেতে চায় না। তাই এই ওয়েট লসটা আসলে বেশি হবে তোমার কার্সিনোমা ইসোফেগাসে রাদার দেন অ্যাকালেশিয়া কার্ডিয়া। যাই হোক, এই কোশ্চেনটা যেহেতু
ওই কনফিউশনে যাচ্ছে না, তাহলে দুইটা ইম্পর্টেন্ট সার্জিক্যাল কোর্স বললো। হাউ উইল ইউ ইভালুয়েট হিম ক্লিনিক্যালি? ইভালুয়েশনটা ক্লিনিক্যালি কিভাবে করবা? ক্লিনিক্যাল ইভালুয়েশনের আসলে দুইটা স্টেজ, একটা হচ্ছে তার সিমটম অ্যানালাইসিস বা তার হিস্ট্রি নেওয়া, আর একটা হচ্ছে তার সাইন। সাইন মানে এক্সামিনেশন করা। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পেশেন্ট, যে এই পেশেন্টের যে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং সেটার ক্ষেত্রে বা ডিসপ্লেজিয়া, মনে রাখবা কার্সিনোমা ইসোফিকাসের যে ডিসপ্লেজিয়াটা থাকে সেটাকে আমরা বলি পেইনলেস প্রোগ্রেসিভ ডিসপ্লেজিয়া। প্রোগ্রেসিভ ডিসপ্লেজিয়া ইনিশিয়ালি ফর সলিড দেন ফর লিকুইড, মানে রোগী বলবে যে আমার খাবার আটকে যায় বা আমার খাবার গলায় আটকে যায় বা বুকে আটকে যায়, এবং এই আটকে যাওয়ার প্রবণতাটা বাড়ছে, মানে ধীরে ধীরে বাড়বে। এবং রোগী বলবে যে আমার আসলে ইয়ে হয় না, মানে প্রথম দিকে আমি শক্ত খাবার খেতে পারতাম না, ওষুধ সমস্যা হতো, ভাত খেতে সমস্যা হতো, রুটি খেতে সমস্যা হতো, কিন্তু ইদানিং আমার তরল পদার্থ পানি খেতে সমস্যা হয়, দুধ খেলেও আমি খেতে পারি না। তার মানে মেলিগনেন্সিতে বা কার্সিনোমা ইসোফিকাসে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হবে, এবং যেই ডিসফেজিয়াটা ইনিশিয়ালি ফর সলিড দেন ফর লিকুইড, মানে আগে সে কঠিন খাবার খেতে তার সমস্যা হবে এবং পরে আস্তে আস্তে লুমেন এত ন্যারো হয়ে আসবে তখন লিকুইড খাবারও পাস করবে না, কারণ আমরা জানি লিকুইড কি একটু ফাঁক ফোকর ফেলেই তো লিকুইড চলে যায়। আর একালেশিয়া কার্ডিয়ায় ভেরি ইন্টারেস্টিং দিক হচ্ছে যে একালেশিয়া কার্ডিয়ায় উল্টাটা হয়। একালেশিয়া কার্ডিয়ায় তোমার সলিড ডিসফেজিয়ার আগে লিকুইড ডিসফেজিয়া হয়, সলিড ডিসফেজিয়া পরে হয়। কারণ কি? একালেশিয়া কার্ডিয়ায় তো কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, যেমন না যে ইসোফিগাসের লুমেনটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে তা না, শুধু তার লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারটা ওপেন হয় না। কিন্তু সেই লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারটা মানে ওপেন মানে কি, মানে রিল্যাক্স হয় না। ওইটা তো কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার না যে সেইভাবে বন্ধ হয়ে আছে খুলছে তা না, মানে তার যে টোনটা বেশি থাকে। এখন হয় কি, তোমার সলিড সাবস্টেন্সের বা সলিড খাবারের ওজন বেশি থাকে, ফলে গ্র্যাভিটির কারণে ইসোফিগাস তো ভার্টিক্যাল লম্বালম্বি, গ্র্যাভিটির কারণে শক্ত খাবার খেলেই সেটা চলে যায়। কিন্তু লিকুইড ফুড, এই লিকুইড যে ফুড আমরা যেটা খাই, পানি বা যতটুকু ওয়াটার বা মিল্ক যেটা নিই, সেটার ওজন কিন্তু অত সলিড ফুডের মতো বেশি থাকে না, ফলে যে গ্র্যাভিটির কারণে যে অ্যাডভান্টেজ, যেটা চলে যাওয়া নিচের দিকে নেমে যাওয়া, এটা হয় না। ফলে অ্যাকালেশিয়া কার্ডিয়ায় তোমার লিকুইড ডিসফেজিয়া আগে হয়, সলিড ডিসফেজিয়া পরে হয়। এটাই ইম্পর্টেন্ট জিনিস। আর হয় কি, অ্যাকালেশিয়া কার্ডিয়ায় যেহেতু খাবার জমতে জমতে একসময় রিগার্জিটেশন হতে পারে, এসপিরেশন নিউমোনিয়া হতে পারে, যেগুলি তোমার ইয়ের ক্ষেত্রেও হয়, ওই কার্সিনোমা ইসোফিগাসের ক্ষেত্রে হতে পারে, তবে ইয়ের ক্ষেত্রে বেশি হবে, অ্যাকালেশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে রিগার্জিটেশন এগুলি। আচ্ছা, এখন এক্সামিনেশনের মধ্যে কি পার্থক্য পাবা? এক্সামিনেশন আসলে খুব বেশি পার্থক্য করা যাবে না। যদি কার্সিনোমা ইসোফিগাস অ্যাডভান্সড স্টেজে হয় তাহলে তুমি লিম্ফেডেনোপ্যাথি পেতে পারো, সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ পেতে পারো, বা আরো যদি অ্যাডভান্সড স্টেজে যায় তুমি চেস্টে প্লুরাল ইফিউশন পেতে পারো যদি লাংয়ে মেটাস্টেসিস হয়। যদি লিভারে মেটাস্টেসিস হয় তাহলে হ্যাপাটোমেগালি পেতে পারো, বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে মেটাস্টেসিস পেতে পারো। কিন্তু আসলে লোকাল কোনো সাইন এখানে পাবা না। যদি কার্সিনোমা ইসোফিগাস আসলে আমরা এক্সামিনেশন করে তেমন কিছু পাই না, আনটিল আদারওয়াইজ যদি এটা মেটাস্টেসিস হয়, মেটাস্টেসিসের সাইন ছাড়া। আর অ্যাকালেশিয়া কার্ডে আসলে অ্যাবসলিউটলি সবকিছুই নর্মাল থাকবে, কোনো কিছুই তোমার তেমন কোনো ইয়ে থাকবে না। ইনভেস্টিগেশন অবশ্যই আমরা কি করব? এক নাম্বার ইনভেস্টিগেশন আপার জিআই এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। যদি আমার মাল্টিপল কোয়াড্রেন্ট বায়োপসি, আমরা আপার জিআই এন্ডোস্কোপি করে দেখব যদি কোনো গ্রোথ আছে কিনা, গ্রোথ যদি থাকে বায়োপসি নিব, এবং ইট উইল কনফার্মেটরি ফর কার্সিনোমা ইসোফিগাস। অ্যাকালেশিয়া কার্ডিয়ায় কিন্তু কোনো গ্রোথও থাকবে না, তাই বায়োপসি নেওয়ারও প্রশ্ন ওঠে না। দুই নাম্বার, যদি এইভাবে লিখবা, ইফ এন্ডোস্কোপি আপার যে এন্ডোস্কোপি ফ্যাসিলিটি ইজ নট অ্যাভাইলেবল। আজকাল জি আপার যে এন্ডোস্কোপি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয়, মোটামুটি প্রায় সব জেলা শহরেই হয়, ইভেন এমনকি কিছু অ্যাডভান্সড উপজেলা লেভেলও আপার যে এন্ডোস্কোপি হয়। তারপরও যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশন কি, বেরিয়াম সোয়ালো ইসোফিগাস। বেরিয়াম সোয়ালো ইসোফিগাসে পার্থক্য করব কি হবে? বেরিয়াম সোয়ালো ইসোফেগাসে আমরা পার্থক্য করব যে বেরিয়াম সোয়ালো ইসোফেগাসে যে লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসটা রেড টেইল এপিয়ারেন্স থাকবে। রেড টেইল মানে ইঁদুরের লেজ যেমন আঁকা বাঁকা থাকে, সেটা থাকবে কার্সিনোমা ইসোফেগাসের ক্ষেত্রে। আর অ্যাকালেশিয়া কার্ডিয়ায় যেটা থাকবে সেটাকে আমরা বলি বার্ডস বিক এপিয়ারেন্স, মানে পাখির ঠোঁট খুব স্মুথ হয়, যে দেখো এরকম স্মুথ একটা স্মুথ ট্যাপারিং, বা পেন্সিল টিপ, আমরা যে পেন্সিল দিয়ে লিখি সেই পেন্সিলের টিপটা দেখতে যেরকম, টিপটা যেমন সরু হয়ে আসে, সেরকম একটা ডিফর্মিটি আমরা দেখতে পাবো, যে পেন্সিল টিপ বা পেনের টিপ। হ্যাঁ, তার মানে আমরা বেরিয়াম সোয়ালো ইসোফেগাস করলে
আমরা অ্যাকালেশিয়া কার্ডিয়ায় পাবো পেন্সিল টিপ ডিফর্মিটি বা বার্ডস বিক ডিফর্মিটি, যেটাকে আমরা বলি স্মুথ ট্যাপারিং। আর কার্সিনোমা ইসোফেগাসে পাবো পারসিস্টেন্ট ফিলিং ডিফেক্ট ইন দ্য ইসোফেগাস হুইচ টেকস দ্য র্যাট টেল অ্যাপিয়ারেন্স, যেটা র্যাট টেল মানে ইঁদুরের লেজের মতো আঁকা বাঁকা ইরেগুলার অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এই দুইটা গেল, একটা গেল আপার যে এন্ডোস্কোপি আর একটা গেল বেরিয়াম সোয়ালো করে তুমি কিভাবে পার্থক্য করবে। আর ইসোফিজিয়াল অ্যাকালেশিয়া কার্ডিয়ার জন্য আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি ইসোফিজিয়াল ম্যানোমেট্রি। আমরা ইসোফিগাসের ভিতরে আমরা ইসোফিজিয়াল প্রেসার, বিশেষ করে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসারটা আমরা রেকর্ড করতে পারি। করে যদি দেখি যে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসার ইজ রেইজড অ্যাবাভ ইটস নরমাল লেভেল, তাহলে এটা অ্যাকালেশিয়া কার্ডিয়া। কারণ বললাম কি যে অ্যাকালেশিয়া কার্ডিয়ায় ইনহিবিটরি নিউরন অ্যাবসেন্ট থাকার কারণে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারটা রিল্যাক্স হতে পারে না, এটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে। তার মানে তুমি যদি ইসোফিজিয়াল ম্যানোমেট্রি করো, ন্যানো মানে চাপ, মেট্রি মানে পরিমাপ করো, মানে ইসোফিগাসের ভিতরের প্রেসার পরিমাপ করো, তার মধ্যে কোন প্রেসারটা দেখবা লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসার ইট উড বি রেজড, এটার যে বেজাল যে টোন সেটা অনেক ইনক্রিজ থাকবে। তাহলে এভাবে তুমি দুইটার মধ্যে পার্থক্য করতে পারো। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইসোফিগাস এবং ডিসফেজিয়া। এখন দেখো এখানে পরের কোশ্চেন গুলি আমরা ঝপঝপট চলে যাই। দেখো 160 years old lady habituated with betel nut, আচ্ছা এটা টাং, এটা আমি পরে আসি। এ প্রেজেন্টেড, দেখো এ পেশেন্ট, নাও 9 number question. A patient presented with dysphagia mainly to liquid food. What will be your likely provisional diagnosis and DD? এটা অলরেডি হয়ে গেছে, বলছে যে লিকুইড ডিসফেজিয়া দিয়ে শুরু হয়েছে, তার মানে ইট ইজ অ্যাকালেশিয়া কার্ডিয়া। হ্যাঁ, আর ডিডি কি, ডিডি একটা রেখে দিবা, বেশি ডিডি রাখার দরকার নাই। তুমি কি লিখলা যে কার্সিনোমা ইসোফিগাস, আরো যদি একটা লিখতে চাও তাহলে লিখতে পারো বিনাইন স্ট্রিকচার, বিনাইন ইসোফিজিয়াল স্ট্রিকচার, পেপটিক স্ট্রিকচার। অনেকের কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, তাদের সবসময় গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পেপসিন উল্টা দিকে উপরের দিকে চলে আসে। উপরের দিকে চলে আসার কারণে কি হয়, উপরের দিকে চলে আসার কারণে বারবার যদি রিফ্লাক্স হতে থাকে, ওই অ্যাসিড পেপসিন ইসোফেগাসে একটা স্ট্রিকচার ডেভেলপ করে, যেটাকে বলা হয় বিনাইন পেপটিক স্ট্রিকচার, সেটার কারণেও ডিসফেজিয়া হতে পারে, তাই সেটা ডিডি হিসেবে লিখতে পারো। হোয়াট ইনভেস্টিগেশনস ইউ সাজেস্ট লিকুইড ডিসফেজিয়া, ওই যেটা বললাম আপার যে এন্ডোস্কোপি করো, এটা করবা কি টু এক্সক্লুড, যেটা কার্সিনোমা না, কার্সিনোমা হলে আমি গ্রোথ পাবো, আলসার পাবো, কিন্তু অ্যাকালেশিয়া কার্ডিয়া এগুলি কিছু পাবো না। 2 নাম্বার কি, আমি বললাম যে বেরিয়াম সোয়ালো করতে পারি, করে আমি কি করবো বার্ডস বিক অ্যাপিয়ারেন্স বা পেন্সিল টিপ ডিফর্মিটি পাবো। আর 3 নাম্বার যেটা একদম সাজেস্টিভ অফ ফর অ্যাকালেশিয়া কার্ডিয়া, সেটা হচ্ছে কি তোমার ইসোফিজিয়াল ম্যানোমেট্রি করে কি পাবো, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসারটা রেজ পাবো। 10 নম্বর কোশ্চেনটা দেখো, এ মিডল এজ মেল পেশেন্টস প্রেজেন্ট উইথ ডিসফেজিয়া হুইচ ইজ more to liquids, moderate weight loss, and regurgitation of undigested foul-smelling food. Barium swallow shows pencil tip, lower esophagus, sigmoid megaesophagus, and absence of gastric air bubble in upright position. দেখো অনেক ইয়ে লেখা, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা আসলে দেখো এটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া, এত জিনিস তোমার আসলে বুঝার দরকার নেই। দেখো মিডল এজ ম্যান ডিসফেজিয়া নিয়ে আসছে, মোর টু লিকুইডস, এইটাই হচ্ছে এর প্রাণ ভ্রমরা। এই কোশ্চেনটার মানে কি মূল চাবিকাঠিটা লুকিয়েছে এই ওয়ার্ড হুইচ ইজ মোর টু লিকুইড। তার মানে লিকুইডের ডিসফেজিয়া বেশি হবে অ্যাকালেশিয়া কার্ডিয়া। মডারেট ওয়েট লস, আমি বুঝছি যে কোনো অ্যাকালেশিয়া খেতে পারছে না ওয়েট লস হবে, রিগারজিটেশন হবে, সেটা আমি বলছি, বেশি আনডাইজেস্টেড ফাউল স্মেলিং ফুডস। আর বেরিয়াম তো বললামই, লোয়ার টিউব, সিগময়েড মেগা ইসোফেগাস মানে কি ইসোফেগাসটা অনেক বেশি ডাইলেটেড হয়ে যাবে, সিগময়েড শেপ হবে, এটা বলতেছেন। অ্যাবসেন্স অফ গ্যাস্ট্রিক এয়ার বাবল, মানে আমরা জানি যে ফান্ডিক গ্যাস শ্যাডো যেটা থাকে অ্যাকালেশিয়া কার্ডিয়া, সেটা অ্যাবসেন্ট থাকবে, কারণ খাবার তো যেতেই পারছে না স্টোমাকে, বাতাসও যেতে পারবে না। তার মানে তোমার কিভাবে ওই গ্যাস শ্যাডো পাবা, এটাই। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা নেম দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস, এটা অলরেডি বলে দিছি, যেটার গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হচ্ছে ইসোফিজিয়াল ম্যানোমেট্রি। হ্যাঁ, এবং এবং এটার ফাইন্ডিংস কি, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসার, যে বেসাল টোন উড বি ইনক্রিজড। আর মেনশন দ্য ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট করি আমরা, অ্যাকালেশিয়া কার্ডিয়ার অনেকগুলি ট্রিটমেন্ট আছে, তার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিতে পারি, আমরা এক্সাইটেটরি যে নিউরনস গুলি ইনহিবিট করার জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দিতে পারি, আমরা লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেসার বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিতে পারি, আমরা অ্যাকালেশিয়া কার্ডিয়া ডায়ালিটেশন করতে পারি, সিরিয়াল ডায়ালিটেশন অফ দ্য লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার। এই তিনটা হচ্ছে মানে কনজারভেটিভ বা ইন্টারভেনশনাল প্রসেস। আর কনজারভেটিভ এর মধ্যে কি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, ড্রাগ ট্রিটমেন্ট। আমরা আর ইন্টারভেনশনের মাধ্যমে কি আমরা এন্ডোস্কোপি গাইডেড ওই লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারে আমরা বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিতে পারি। ইনজেকশন দিলে
সেটা কি করবে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোনটাকে সে কমাই দিবে, ফলে স্ফিংটারটা ওপেন হবে। আর কি করতে পারি আমরা, বেলুন ডাইলেটেশন করতে পারি বা ডাইলেটেশন অফ দা ইসোফেগাস করতে পারি। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের যে প্রেশারটাকে এটাকে আমরা ডাইলেট করতে পারি। হ্যাঁ, তো আর আমাদের কিন্তু যদি কোনো এগুলিতে যদি কোনো লাভ না হয় তাহলে আমাদের সার্জারিতে যেতে হবে। সার্জারি না, নাম কি, হেলার্স কার্ড, হেলার্স কার্ডিওমায়োটমি। হেলার্স কার্ডিওমায়োটমি, কার্ডিও মানে কিন্তু কার্ডিয়াক মানে হার্ট না, এটা হচ্ছে স্টমাকের কার্ডিয়া, মায়োটমি। এখানে আমরা কি করি, আমরা যেই গ্যাস্ট্রোইসোফেজিয়াল যে জাংশন সেটার 2 সেন্টিমিটার নিচ পর্যন্ত আসি, আর উপরের দিকে আমরা দেখি, আমরা আমরা আসলে পালপেট করে দেখি, আমরা যখন থোরাকোটমি করেও যেতে পারি বা আমরা ল্যাপারোটমি করেও আমরা লোয়ার গ্যাস্ট্রোইসোফেজিয়াল, মানে আমরা যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনটা পালপেট করব, তো যেখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার থাকে ওই জায়গায় কি হবে, সার্কুলার মাসেল গুলি অনেক থিকেন থাকবে, মোটা থাকবে। এখানে আমরা কি করবো, উই উইল লঙ্গিটিউডিনালি কাট ওপেন দা সার্কুলার মাসেল। হ্যাঁ, সার্কুলার মাসেল অফ দা ডিসটাল গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন কতটুকু, প্রায় 8 to 10 সেন্টিমিটার লেন্থে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের যেই সার্কুলার মাসেল গুলিকে লঙ্গিটিউডিনালি কাট ওপেন করি, মিউকোজা ওপেন করি না, শুধু সার্কুলার। তাহলেই কি হবে, তাহলেই তোমার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যাবে এবং খাবার চলে আসবে। তার মানে এটা ট্রিটমেন্ট হচ্ছে তিনটা। একটা মেডিকেল ট্রিটমেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইন্টারভেনশন, মানে কি মেইনলি ইনজেকশন বোটুলিনাম, আর ডাইলেটেশন করতে পারো, ডাইলেটেশন অফ দা ইসোফেজিয়াল স্ফিংটার। আর কি করতে পারি, মেইনলি হচ্ছে আমরা সার্জারি হচ্ছে হেলার্স কার্ডিওমায়োটমি। হেলার্স কার্ডিওমায়োটমি কি, আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে 8 to 10 সেন্টিমিটার লেন্থে আমরা সার্কুলার মাসেল লেয়ারটাকে লঙ্গিটিউডিনালি কেটে ফেলবো, কিন্তু মিউকোজা ওপেন করবো না। এতে কি হবে, সার্কুলার মাসেলটাই আসলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোনটাকে মেনটেন করে, ফলে টোনটা রিলিজ হয়ে যাবে, ফলে খাবার নিচের দিকে নেমে আসবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইসোফেগাস। আচ্ছা, এইটা যদি কার্সিনোমা ইসোফেগাস হতো তাহলে প্রশ্নটা ঘুরায় আসতো যে পেশেন্ট উইথ ডিসফেজিয়া মোর টু সলিডস, সিভিয়ার ওয়েট লস, আর বাকিগুলি থাকতে পারে। আর এখানে বলতে পারতো যে র্যাকটেল অ্যাপিয়ারেন্স, বেরিয়াম সোয়ালো। তাহলে ডায়াগনোসিস কি ছিল, ডায়াগনোসিস থাকতো কার্সিনোমা ইসোফেগাস। কার্সিনোমা ইসোফেগাসের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কি, ওইটাই আপার জিআই এন্ডোস্কোপি উইথ মাল্টিপল কোয়াড্রান্ট বায়োপসি। হ্যাঁ, আমরা অ্যাকালেশিয়া কার্ডে এন্ডোস্কোপি করব কিন্তু বায়োপসি করব না। কিসের বায়োপসি করব, ওখানে তো কোনো ইয়ে নেই, গ্রোথ নাই। ঠিক আছে। আর কার্সিনোমা ইসোফেগাসের ট্রিটমেন্ট আমি সংক্ষেপে বলি, তোমাদের অত ডিটেইলে বোঝার দরকার নেই। আপার 1/3 যদি হয়, আমাদের মেইন ট্রিটমেন্ট আপার 1/3 অফ দ্য ইসোফেগাসের যেই কার্সিনোমা ইসোফেগাস হয় সেটা হচ্ছে আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর লোয়ার 2/3 হয় এডিনো কার্সিনোমাতে। আপার 1/3 আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে কেমো রেডিওথেরাপি, ভেরি মাচ সেন্সিটিভ কেমো রেডিওথেরাপি। আর লোয়ার 2/3 হচ্ছে সার্জারি। সার্জারি আমরা কি করি, আমরা মনে রাখবা লোয়ার 2/3 যে সার্জারি একটাই বলি, আইভর লুইস 2 স্টেজ ইসোফেগেক্টমি। আইভর লুইস 2 স্টেজ ইসোফেগেক্টমি, এটা কি করি আমরা, প্রক্সিমালি 10 সেন্টিমিটার ইসোফেগাস ফেলে দিই, নিচে 5 সেন্টিমিটার এই টিউমারটা থাকে, টিউমারের উপরে 10 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার ফেলে আমরা কি করি, যতটুকু ইসোফেগাস থাকবে সেটার সাথে আমরা রুএন ওয়াই ইসোফিগো গ্যাস্ট্রোস্টমি করতে পারি। বা আমরা যদি লোয়ার পার্ট অফ দা ইসোফেগাস গ্রোথ থাকলো যেটা স্টমাককে ইনভলভ করলো, তাহলে আমরা আরো বড় সার্জারি করি, আমরা একদম স্টমাক সহ ফেলে দিই উপরের দিকের ইসোফেগাসের সাথে, তখন আমরা রুএন ওয়াই ইসোফিগো জেজুনোস্টমি করি। আচ্ছা, এগুলি যদি কিউরেটিভ সার্জারি হয়। আর যদি হয় যে না, একটা ইসোফেজিয়াল কার্সিনোমা মেটাস্টেসিস হয়ে গেছে অনেক জায়গায়, তার ক্ষেত্রে কি করবা, তাকে পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিবা, রেডিওথেরাপি দিবা, কেমোথেরাপি দিবা। আর কি করবা, তার মেইন কষ্টটা কি, মেইন কষ্ট হচ্ছে সে খেতে পারছে না। ইউ হ্যাভ টু পেলিয়েট দ্য পেশেন্ট। একটা পেশেন্টকে কার্সিনোমা ইসোফেগাসের পেশেন্টকে পেলিয়েশন কিভাবে দেওয়া যায়, টু গিভ হিম দা প্লিজার অফ ইটিং, মানে খাবার খাওয়ার যে প্লিজার, যে যেই আনন্দ, সেটা তাকে দিতে হবে। এই জন্য তাকে আমরা কি করতে পারি, ইসোফেজিয়াল স্ট্যান্টিং করতে পারি। ইসোফেগাসের ভিতরে আমরা স্ট্যান্ট দিলে হবে কি, ইসোফেজিয়াল লুমেনটা একটু প্রসারিত হবে, ইসোফেগাসটা ডাইরেক্ট হবে, পেশেন্ট একটু খেতে পারবে এবং হি অর শি উইল গেট দ্য প্লিজার অফ ইট। তো দিস ইজ অল অ্যাবাউট ইসোফেগাসের কোশ্চেন, যে কার্সিনোমা ইসোফেগাস এবং অ্যাক্রেলিশিয়া কার্ডিয়ার মধ্যে কিভাবে পার্থক্য করবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসলে আমরা স্টোমাকে চলে আসি। স্টোমাকের আমি আসলে এই এই কোশ্চেন গুলি নিয়ে কোনো আলাপ করবো না। এনুমারেট দ্য কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য স্টোমাক, গিভ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট, অপারেটিভ প্রসিডিউর অফ কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস,
ইনফ্যান্টাইল হাইপারট্রফি। বরং এই 3 নাম্বার সমস্যাটা দেখো, একটা মনে রাখবা, একটা বাচ্চা বয়স, বাচ্চা নিউনেট বেবি, মানে ধরো 3 মাস 4 মাস, 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ 6 সপ্তাহ এরকম একটা বয়সের বাচ্চার যদি একটা সিনারিও দেয় যে বাচ্চাটা বারবার বমি করছে এবং যে বমিটা বাইল স্টেইন না, বাচ্চাটা ডিহাইড্রেটেড, সেটা একদম চোখ বন্ধ করে ওইটা ডায়াগনোসিস হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। হ্যাঁ, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। তো এইটাই যেটা ইম্পর্টেন্ট, যে তোমরা এই জিনিসটা যেন ভুল না হয়, যে আবারও বলতেছি, একটা 2 সপ্তাহের বাচ্চা, একটা 3 সপ্তাহের বাচ্চা, একটা 4 সপ্তাহের বাচ্চা, এরকম ধরো 6 সপ্তাহ পর্যন্ত, 6-7 সপ্তাহ পর্যন্ত একদম যদি সিনারিও দেওয়া থাকে, একটা বাচ্চা প্রজেক্টাইল ভমিটিং করতেছে বা সিভিয়ার ভমিটিং করছে, তা বাচ্চাটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, মানে একটা গেস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যার যা ফিচার থাকে, কি কি ফিচার থাকে গেস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে? সিভিয়ার ভমিটিং, প্রজেক্টাইল ভমিটিং, পেশেন্ট ইজ সিভিয়ারলি ডিহাইড্রেটেড। আর কি থাকে? যদি অন এক্সামিনেশনে ভিজিবল পেরিস্টালসিস পাওয়া যায়, স্টোমাকের পেরিস্টালসিস পাওয়া যায়, একটা পালপেবল লাম্প পাওয়া যেতে পারে, মানে যেটা স্টোমাক লাম্প। এই জিনিসটা মানে একটা গেস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার দিয়ে যদি একটা নিউবর্ন বেবির একটা প্রবলেম দেওয়া হয়, এটা আর কিছুই না, দ্যাট ইজ কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আমরা জানি যে কনজেনিটাল হাইপারট্রফিক হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস কাদের বিষয়ে? মেল বেবিদের হয়। এটাই দেখো, এই প্রবলেমটা দেখো, মেল, এই মেল কথাটাও একটা লেখা দেওয়ার উদ্দেশ্য আছে, ফিমেল বেবিদের কম হয়। এবং আরো কথা বলা দরকার, ফার্স্ট মেল বেবি, মানে একটা পরিবারের, একটা বাবা মার প্রথম ছেলে সন্তান, দ্বিতীয় ছেলে সন্তান বা তৃতীয় ছেলে সন্তানের এটা হওয়ার চান্স কম থাকে, প্রথম ছেলে সন্তানের এটা বেশি হয়। হ্যাঁ, ভমিটস আফটার ইচ ফিড। আরো বলতে পারে যে নট বাইল স্টেইন, মানে যে ভমিটের সাথে বাইল স্টেইন নাই, বাইল আসেনি। কারণ বাইল আসবে না কেন? কারণ বাইল আসার এখানে চান্স নাই, কারণ বাইল কোথায় প্রবেশ করে? ইন্টেস্টাইনে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, থ্রু দ্য বাইল ডাক্ট। তো স্টোমাক তো তোমার ডিউডেনামের অনেক উপরে, তাহলে ওইখানে তো বাইল আসার চান্স নেই। তার মানে স্টোমাকের অবস্ট্রাকশনের কারণে যদি তোমার বমি হয়, তাহলে সেটা হবে পেইন, সেটা হবে নট বাইল স্টেইন। তার মানে এই প্রবলেমটা, এই কথাটাও উল্লেখ করে দিতে পারে। ও 5 year old male baby vomits after each feed and the vomiting is not biased. What is the most probable diagnosis? একটাই ডায়াগনোসিস, সেটা কি আমরা বলবো? কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। যদি কোনো কারণে এই কোশ্চেনটার সাথে বলো যে আরো 2-একটা কজ কি, তখন তোমরা বলতে পারো ডিউডেনাল অ্যাট্রেসিয়া, এনুলার প্যানক্রিয়াস, এই দুটো বলে চুপ করে লিখতে পারো। যদি কোনো কোশ্চেনে থাকে যে ডিডি লেখো, তাহলে একটা লিখতে পারো ডিউডেনাল অ্যাট্রেসিয়া। অনেক বেশি বাচ্চাদের ডিউডেনামটা অ্যাট্রেটিক থাকে, মানে ডাইলেট হয় না। আর হচ্ছে তোমার এনুলার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা এনুলার থাকে। এনুলার মানে কি? এটা আংটির মতো, রিং এর মতো পেঁচায় থাকে ডিউডেনামকে, ফলে এক ধরনের অবস্ট্রাকশন হয়। তাহলে হোয়াট আদার ফিচার্স ইউ সার্চ ফর আদার্স ফিচার্স হলো পেশেন্ট, যে পেশেন্ট ইজ হাংরি, পেশেন্ট কিন্তু খুব ক্ষুধার্ত থাকে। এই পেশেন্টটা, বাচ্চা খুব ইনিশিয়ালি খুব কান্নাকাটি করতে থাকে, বাট দেন দ্য পেশেন্ট বিকামস লিথার্জিক। কারণ ছোট বাচ্চা, সে খেতে পারছে না, বমি করছে, তার খিদা পাচ্ছে, কিছুক্ষণ কান্নাকাটি করবে, কিন্তু পরবর্তীতে সে লিথার্জিক হবে। পেশেন্ট উইল বি সিভিয়ারলি ডিহাইড্রেটেড। বাচ্চাদের ডিহাইড্রেশন কিভাবে বোঝা যায়? তার ফন্টানালি ডিপ্রেসড হয়ে যেতে পারে, আই শ্রাঙ্কেন হতে পারে। আচ্ছা, আর কি ওই দেখলাম যেটা, যে যে পেশেন্টের, যেটা বললাম যে ভিজিবল পেরিস্টালসিস থাকবে ফ্রম লেফট টু রাইট, আর হচ্ছে একটা পালপেবল লাম্প থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলি আমি দেখবো। আদার ফিচার্স, আউটলাইন দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ভেরি ইজি, যে এই পেশেন্টটাকে আসলে আগে ফার্স্ট আমাকে রিসাসিটেট করতে হবে, প্রায় নর্মাল স্যালাইন আমরা বলি, নর্মাল স্যালাইন দিয়ে তাকে রিসাসিটেট দিয়ে করো যে কোনো। কারণ এই পেশেন্টের সিরাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, বারবার বমির কারণে তার হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরাইডেমিয়া, হাইপোক্যালিমিয়া এগুলি ডেভেলপ করতে পারে। এবং এই জন্য তুমি আগে সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন দিয়ে তাকে ইয়ে করো, বা অনেক সময় হাফ স্পুন নর্মাল স্যালাইন দিয়েও করা যায় বাচ্চাদের ক্ষেত্রে, মানে 0.45% সোডিয়াম ক্লোরাইড দিয়ে তুমি তাকে আগে ডিহাইড্রেশন কারেকশন করো। হ্যাঁ, এরপরে যে তার সার্জারি করতে হবে, এই সার্জারিটা হচ্ছে র্যামসেট পাইলোরোমায়োটমি। দেখো এই দুটোর মধ্যে কিন্তু তোমরা প্যাচ প্যাচ করে ফেলো। অ্যাকালেশিয়া কার্ডিয়াক
হেলার্স কার্ডিওমায়োটমি, আর এখানে হচ্ছে র্যামস্টেড পাইলোরোমায়োটমি। র্যামস্টেড পাইলোরোমায়োটমি তো আমরা কি করি, একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে আমরা পাইলোরাসের, যেখানে আসলে পাইলোরাস মাসেল হাইপারট্রফি থাকে, তাই এই হাইপারট্রফিক পাইলোরিক মাসেল গুলিকে আমরা স্প্লিট করে দিই বা একটু লঙ্গিটিউডনালি আমরা কাট ওপেন করে দিই। ওপেন করে দিলে এই টোনটা ডিক্রিজ হয় বা তার যে মাসেল ফাইবার গুলি রিল্যাক্স হয়, ফলে পেশেন্টের এই কি বলবো এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সেটা থেকে সে রিলিফ পায়। তার মানে এখানে ইনিশিয়াল কি তোমাকে রিসেসিভ করতে হবে, ফলোড বাই হেলার্স পাইলোরোমায়োটমি। পাইলোরোমায়োটমি মানে পাইলোরাসের যে যে মাসেল লেয়ার থাকে, মাসেল লেয়ার কি স্প্লিট করতে হবে, কাট ওপেন করতে হবে। তাহলে দেখো 4 নম্বর করে A4, a 3-week old male presented with postprandial projectile vomiting। postprandial মানে হচ্ছে খাবার খাওয়ার পরে। On examination there was visible abdominal peristalsis and palpable loop। What is your clinical diagnosis? একটাই আমার ডায়াগনোসিস, ঠিক আছে, সেটা হচ্ছে congenital hypertrophic paralysis। Name the investigations that will establish the diagnosis। ইনভেস্টিগেশন আসলে এখানে তেমন কিছু না। এখানে বাচ্চাদের ক্ষেত্রে আসলে খুব বেশি ইনভেস্টিগেশন করা যাবে না। ইচ্ছা করলে বাচ্চাদের, এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে তুমি এন্ডোস্কোপি করতে পারবে না, হ্যাঁ, বেরিয়ামও করতে পারো, এখানে আল্ট্রাসোনোগ্রাম করতে পারো। আল্ট্রাসোনোগ্রাম তোমাকে বলবে যে স্টোমাকের পাইলোরাসের যে মাসেল গুলি হাইপারট্রফিড। আর কি তার একটা সিরাম ইলেকট্রোলাইট করতে পারো, যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কি, একটা সিবিসি করে দেখতে পারো তার এনিমিয়া আছে কিনা। আর তার একটা সিরাম অ্যালবুমিন লেভেল করতে পারো, কারণ যেহেতু সে বমি করে দিচ্ছে বারবার, অ্যালবুমিনের ডেফিসিয়েন্সি থাকতে পারে। মেনশন প্রি অপারেটিভ ট্রিটমেন্ট এন্ড নিম দ্য অপারেশন, এটা আমরা অলরেডি বলে ফেলছি। পেপটিক আলসার ডিজিজ থেকে কি কি ক্লিনিক্যাল কোশ্চেন দেখো। আমরা জানি যে পেপটিক আলসার দুই ধরনের হয়, আগে এটা আমি বলিনি, যে একটা হচ্ছে তোমার ডিউডেনাল আলসার আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ডিউডেনাল আলসার ইউজুয়ালি হয় এমটি স্টোমাকে, এবং আফটার টেকিং ফুড দ্য পেইন হ্যাজ বিন রিলিভড। রোগী বলবে যে স্যার আমার পেট খালি থাকলে প্রচন্ড ব্যথা হয়, তারপর একটু খাওয়া দাওয়া করলে আরাম লাগে। আর গ্যাস্ট্রিক আলসার হচ্ছে তার ঠিক বিপরীত। পেশেন্ট বলবে যে স্যার আমার প্রচন্ড ব্যথা হয় খাবার খেলে, বরং পেট খালি থাকলে বা খাবার না খেলে আমার আর কোনো ব্যথা থাকে না। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই ফলে দেখো ডিউডেনাল আলসারের পেশেন্ট কি ব্যথা হলেই খাবে, তার মানে ডিউডেনাল আলসারের পেশেন্ট খেতে ভালোবাসবে, কারণ কারণ সে জানে যে খেলেই তার ব্যথা কমে, তাই তার ওয়েট গেইন হবে। আর গ্যাস্ট্রিক আলসার রোগী খেতে ভয় পাবে। কেন ভয় পাবে? যে সে ভাবছে যে আমি খেলেই তো আমার ব্যথা বাড়ে, তাই সে কি করবে, সে খেতে চাবে না। ফলে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টের ওয়েট লস হবে, ঠিক আছে, তার ওয়েট লস হবে। আর যেটা আর কি এই ক্লিনিক্যাল সিনারিওর সাথে আর কি কি জিনিস ইম্পর্টেন্ট, যে ডিউডেনাল আলসারের পেশেন্টের পিরিয়ডিসিটি থাকবে। মানে রোগী বলবে যে স্যার আমার মাসের পিরিয়ডিসিটি শব্দটার মানে কি, যে একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পরে কোনো কিছু আসা। যেমন আমরা স্কুলে বা কলেজে বলতাম না, ফার্স্ট পিরিয়ডে বাংলা হয়, সেকেন্ড পিরিয়ডে অঙ্ক ক্লাস, থার্ড পিরিয়ডে দেখা যায়। তার মানে কি এটা ফিক্সড, যে আজকে দুপুর 2টা বাজে অঙ্ক ক্লাস হচ্ছে, আবার আগামীকাল দুপুর 2টা বাজে অঙ্ক ক্লাস হবে। তার মানে এখানে যে পিরিয়ডিসিটি অ্যাবসেন্ট, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসারের ব্যথা যে কোনো সময় হতে পারে, কিন্তু ডিউডেনাল আলসারের একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর আসে। সে হয়তো বলতে পারে যে স্যার আমার গরমের সময় খুব, গ্রীষ্মকালে খুব ব্যথা হয়, এছাড়া বাকিটা সময় ভালো থাকে। অথবা সে বলতে পারে যে না স্যার আমি জুন জুলাই মাসের এই 2 মাস আমার খুব ব্যথা থাকে, এই গ্যাস্ট্রিকের সমস্যাটা খুব ভুগি, বাকি সময়টা আমি ভালো থাকি। এই যে একটা নির্দিষ্ট সময়ে ব্যথাটা থাকা, বাকি সময় ভালো থাকে, এটাই হচ্ছে পিরিয়ডিসিটি অফ দ্য পেইন। এটা ডিউডেনাল আলসারে থাকবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারে থাকবে না। আচ্ছা, তাহলে দেখো, আর আর আমরা জানি যে পেপটিক আলসার ডিজিজ, সেটা গ্যাস্ট্রিক আলসার হোক ডিউডেনাল আলসার, এর কমপ্লিকেশন তিনটা। তার মধ্যে দুটো হচ্ছে একিউট কমপ্লিকেশন, আর একটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। একিউট কমপ্লিকেশন কি? পারফোরেশন, ছিদ্র হয়ে যাওয়া, আর হচ্ছে ব্লিডিং। আর ক্রনিক কমপ্লিকেশন কি? ওই যেটা বললাম, পাইলোরিক স্টেনোসিস হয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হওয়া। তাহলে এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি মাথায় রাখো। এই কথাগুলির মধ্যে দিয়ে ক্লিনিক্যাল সিনারিও আসবে। যেমন দেখো 2 নাম্বার কোশ্চেনটা দেখো, a patient of 40 years came to you, history of ingestion of NSAID,
নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। আমরা জানি NSAID ইজ এ পজিটিভ ফ্যাক্টর ফর পেপটিক আলসার ডিজিজ। H পাইলোরি যেমন একটা কজ, তেমন NSAID ফলোড বাই এপিগ্যাস্ট্রিক পেইন এন্ড ভমিটিং। দেখো এখানে যদি আমি এই পয়েন্টটা কেটে দিতাম, হিস্ট্রি অফ ইনজেকশন অফ NSAID, শুধু বলতাম এপিগ্যাস্ট্রিক পেইন এবং ভমিটিং, তাহলে হোয়াট আর দ্য প্রবাবল কজেস, অনেকগুলি প্রবাবল কজ হতো। তার মানে এইখানে আসলে এই কোশ্চেনটা খুব বেশি না, যে NSAID এর পরে ইরিটেশন হয়, হ্যাঁ, এবং ভমিটিং হয়, তার মানে এটা আমরা বলতে বলতে পারি যে একিউট এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ। দেখো এটা কিন্তু পারফোরেশন বলবা, কেন বলবা না? পারফোরেশন হলে শুধু পেইনটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকতো না, এটা সারা পেটে ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন। So what are the probable causes? Main probable cause বলছে acute exacerbation of peptic ulcer disease। আর আদার কজেস বলেছে ডিডি হিসেবে দু একটা রাখতে পারো, যেমন acute cholecystitis উপরের দিকে যেগুলি থাকে, তারপর acute pancreatitis। কিন্তু এটা মেইনলি হাউ উইল ইউ ম্যানেজ ইট। আমি ইনিশিয়ালি পেশেন্টটাকে রিসাসিটেট করব, তাকে এনপিও রাখবো, তাকে ফ্লুইড দিব, তাকে আমরা ইন্ট্রাভেনাস প্রোটন পাম্প ইনহিবিটর দিব, আমরা অ্যান্টিবায়োটিক নট নেসেসারি, এখানে নেসেসারি কিছু না, এবং আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন রিসাসিটেট করার পরে, এবং অ্যানালজেসিক দেওয়ার ব্যাপারে খুব সাবধান, আমরা অবশ্যই NSAID দিব না, আমরা তাকে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক গুলি দিব, হ্যাঁ, যেমন ট্রামাডোল হাইড্রোক্লোরাইড গুলি দিতে পারি যদি তার ব্যথা থাকে। তারপর আমি তাকে কি করবো, আমি পেশেন্টটাকে এন্ডোস্কোপি করবো, এন্ডোস্কোপি করে দেখবো যে দেখবো যে এখানে আসলেই পেপটিক আলসার কিনা, এবং বায়োপসি নিবো আমরা। এখন অনেক সময় আসে এন্ডোস্কোপি, এটা অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে যে এন্ডোস্কোপি করলা তুমি, আলসারটা বায়োপসি না নিয়ে আলসারটা চেহারা দেখে কি বোঝা সম্ভব যে এটা বিনাইন আলসার না মেলিগন্যান্ট আলসার? মেলিগন্যান্ট আলসার মানে কার্সিনোমা স্টোমাক, না বিনাইন আলসার? বিনাইন আলসার মানে পেপটিক আলসার। বলবা হ্যাঁ, বলা সম্ভব। যে বিনাইন আলসার হলে এটা ইউজুয়ালি সাইজ স্মল হবে, আর মেলিগন্যান্ট আলসারের সাইজ বড় হবে। বিনাইন আলসারের মার্জিনটা রেগুলার থাকবে, আর মেলিগন্যান্ট আলসার মানে এটা যদি কার্সিনোমা হয় তাহলে ইরেগুলার থাকবে। বিনাইন আলসারের এইজটা নন ইভার্টেড থাকবে, ইভার্টেড থাকবে না, নন ইভার্টেড হবে, যে সেটা পাঁচ আউট হইতে পারে, স্লোপিং হতে পারে, কিন্তু আর যাই হোক সেটা ইভার্টেড হয়। আর মেলিগন্যান্ট আলসার হলে সেটা এইজটা ইভার্টেড থাকবে, এবং বিনাইন আলসার হলে সারাউন্ডিং যে মিউকোজা, এই যে রুগোসিটি থাকে সেটা ইনট্যাক্ট থাকবে, কোনো নোডিউলস থাকবে না। আর যদি মেলিগন্যান্ট আলসার হয় তাহলে সারাউন্ডিং স্টমাকের যে রুগোসিটি এটা লস্ট হতে পারে, বা রুগোসিটির প্যাটার্ন চেঞ্জ হতে পারে, নোডিউল থাকতে পারে। এইগুলি হচ্ছে একটা বললাম যে এন্ডোস্কোপি অফ আপার জিআইতে একটা পেপটিক আলসারের চেহারা কিরকম, আর একটা মেলিগন্যান্ট আলসার মানে কার্সিনোমা স্টোমাকের চেহারা কিরকম, সেটা হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। তো তোমার এটা তো ইয়ে আচ্ছা, এখন যেহেতু তুমি এখানে বলছো এটা পেপটিক আলসার ডিজিজ একিউট এক্সারবেশন, তাহলে পেপটিক আলসার ডিজিজের আরেকটা ইম্পর্টেন্ট কজ কি, H পাইলোরি। তার মানে তোমাকে এখানে H পাইলোরি টেস্ট গুলি করতে হবে, যেমন 14 কার্বন 14 ইউরিয়াস ব্রেথ টেস্ট, কার্বন 13 ইউরিয়াস ব্রেথ টেস্ট, ফ্লো টেস্ট, এগুলি করবা। এখন এখন ফার্দার ট্রিটমেন্ট ডিপেন্ডস অন ইওর এন্ডোস্কোপি এন্ড বায়োপসি ফাইন্ডিং। যদি এটা মেলিগন্যান্সি না হয়, বিনাইন হয়, এবং H পাইলোরি এভিডেন্স পাওয়া যায়, তাহলে তুমি ট্রিপল থেরাপি দিবা, যেটাকে আমরা বলি H পাইলোরি ইরাডিকেশন থেরাপি ফর 2 উইকস, যেটা আমরা বলি, ওইটা লিখে দিবা। যেটার ভিতরে কি থাকে, ক্লেরিথ্রোমাইসিন থাকে, অ্যামোক্সিসিলিন থাকে, মেট্রোনিডাজল থাকে, 3টা অ্যান্টিবায়োটিক থাকে, আর ল্যান্সোপ্রাজল থাকে, ফলোড বাই 2 সপ্তাহ H পাইলোরি ইরাডিকেশন দিবে। লং টার্ম 1 মাস বা 1.5 মাসের জন্য তুমি প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল দিয়ে রাখবা। আর যদি এটা H পাইলোরির জন্য না হয়, নর্মাল হয়, তাহলে কি করতে হবে, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। বলতে হবে যে আপনি স্মোকিং করবেন না, অ্যালকোহল খাবেন না, রিপিটেড NSAID ইউজ করবেন না, আর কি তাকে একটা লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে রেখে ফলো আপে আসতে বলবা। এইটাকে অনেকে পারফোরেশন বলে, কিন্তু এটা আসলে পারফোরেশন না, কারণ এটা ভালোভাবে বুঝতে হবে। পারফোরেশন হলে শুধু বলতো যে ইনিশিয়ালি the pain was epigastric but then it gradually spreads all over the body, হ্যাঁ, all over the abdomen। আর এগুলি দেখো সোজা জিনিস, avoid the complications of chronic renal ulcer অলরেডি বলছি, যে তোমাদের acute complication আর chronic complication।
রাইট দ্য ইন্ডিকেশনস অফ সার্জারি ফর পেপটিক আলসার, ডিউডেনাল আলসার। এটাও বলা হয়েছে যে এখন আর পেপটিক আলসার বা ডিউডেনাল আলসারের জন্য সার্জারি করা হয় না, আগে করা হতো। এখন ইন্ডিকেশনস হচ্ছে মেইনলি কমপ্লিকেশন যদি হয়, মানে পেপটিক আলসার বা ডিউডেনাল আলসারের কমপ্লিকেশন। তার মধ্যে কি কি কমপ্লিকেশন বললাম? এক নম্বর কমপ্লিকেশন আমি বললাম যে পারফোরেশন। পারফোরেশনে আমরা সার্জারি করবো, মানে পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ। হ্যাঁ, কি করি আমরা? পেশেন্টকে ইনিশিয়ালি রিসাসিটেশন করি। হ্যাঁ, এরপরে আমরা কি করি? রিসাসিটেশন কিভাবে করি? এনজি সাকশন দিই, নাকে নল দিই, ইনফিউশন দিই মানে শিরায় জল, যেটা সেদিন বলছিলাম, ব্রড স্পেকট্রাম ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিই। তারপর আমরা অ্যানালজেসিক দিতে পারি, বাট নট অ্যানেসাইডস, সেন্ট্রাল অ্যাক্টিং অ্যানালজেসিক, ইন্ট্রাভেনাস প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে ক্যাথেটারাইজেশন করি, মুখে কিছু খেতে না দিই। তার মানে নাকে নল, শিরায় জল, পানির কল, হ্যাঁ, এনপিও, নাথিং পার ওরাল, এনজি সাকশন, ইনফিউশন। তারপর হচ্ছে ব্রড স্পেকট্রাম ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক, প্রোটন পাম্প ইনহিবিটরস এন্ড ক্যাথেটারাইজেশন করে আমরা সার্জারি কি করি? আমরা সার্জারি ল্যাপারোটমি করে পারফোরেশনটা রিপেয়ার করি বাই ওমেন্টাল প্যাচ এন্ড থরো পেরিটোনিয়াল লেভেজ বাই নরমাল স্যালাইন। এই কথাটা তোমরা বলো না, তোমরা শুধু বলো যে পারফোরেশনটা রিপেয়ার করে দিব, ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার। কিন্তু এই যে ডিউডেনামের ফুটা দিয়ে বা স্টোমাকের ফুটা দিয়ে এতগুলি জুস এবং ফুড মেটেরিয়ালস বের হয়ে সারা পেরিটোনিয়াল ক্যাভিটিকে কন্টামিনেট করে ফেললো, তাহলে এটাকে ভালোভাবে পেরিটোনিয়াল ওয়াশ দিতে হবে বাই নরমাল স্যালাইন, বাই ওয়ার্ম নরমাল স্যালাইন, গরম নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ দিয়ে লেভেজ দিতে হবে ল্যাপার তুমি। এবং এটা যদি না দাও ঠিকঠাক মতো, তাহলে কমপ্লিকেশন কি হবে? ওই ইনফেক্টেড মেটেরিয়ালস রয়ে যাবে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, যেগুলি পরবর্তীতে অ্যাবসেস করবে, যেমন সাবহেপাটিক অ্যাবসেস করবে, সাবফ্রেনিক অ্যাবসেস করবে, পেলভিক অ্যাবসেস করবে, মানে যেগুলি পটেনশিয়াল স্পেস পেরিটোনিয়াল ক্যাভিটি, সেগুলিতে ওই কন্টেন্টস গুলি জমা হয়ে পুজ তৈরি হবে। What are the types of vagotomy? Right, complications of vagotomy, types of vagotomy তোমরা সবাই জানো। ট্রাঙ্কাল ভ্যাগোটমি মানে মূল ট্রাঙ্ক যদি কেটে দাও, রাইট। তারপর হাই সিলেক্টিভ ভ্যাগোটমি, হাইলি সিলেক্টিভ। হাইলি সিলেক্টিভ, হাইলি সিলেক্টিভ এর মধ্যে পার্থক্য হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি ভেগাস নার্ভের উই উইল preserve the branches of the vagus nerve to the gallbladder and liver, but we will sacrifice the branches to the stomach, মানে স্টমাকে যে ব্রাঞ্চটা আছে সেটাকে স্যাক্রিফাইস করবা, বাকি ব্রাঞ্চগুলিকে ইনটেক্ট রাখবা, সেটা হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি। আর হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি স্টমাকের সবগুলি ব্রাঞ্চকে কাটবা না, you will sacrifice the branches of the vagus nerve which supply the parietal nerve, কারণ প্যারাইটাল নার্ভই ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন দিয়ে কি করে? তোমার এই অ্যাসিড পেপসিন রিলিজ করে। হ্যাঁ, তাই শুধু প্যারাইটাল সেলকে সাপ্লাই যে ভ্যাগাস নার্ভের যে ব্রাঞ্চগুলি, সেগুলিকে যদি তুমি এক্সারসাইজ করতে পারো, কাটতে পারো, সেটাকে বলবো হাইলি সিলেক্টিভ। কমপ্লিকেশনস অফ ভ্যাগোটমি, ভ্যাগোটমির অনেক কমপ্লিকেশন আছে। এক নম্বর কমপ্লিকেশন হচ্ছে ভ্যাগোটমি করলে কি হবে? তোমার স্টমাকের মোটিলিটি কমে যাবে, ফলে কি হবে তোমার ডাম্পিং সিনড্রোম হবে, আর্লি সেটি। পেশেন্ট একটু খেলেই মনে হবে যে তার পেট ফুলে গেছে, বলবো যে অস্বস্তি লাগে, আর্লি সেটে। হ্যাঁ, এবং আর্লি ডাম্পিং, ডাম্পিং সিনড্রোম সিনড্রোম হবে, এবং তোমার কি ডাম্পিং সিনড্রোম হবে, পেশেন্টের বমি হতে পারে, ডিসকমফর্ট হবে। তারপর ভ্যাগাস নার্ভ গলব্লাডারকে সাপ্লাই দেয়, গলব্লাডারের কন্ট্রাকশন কমবে, ফলে গলব্লাডারের কন্ট্রাকশন কমলে বিলিয়ারি স্ট্যাসিস হবে, ফলে ওই জায়গায় বিলিয়ারি স্ট্যাসিস হয়ে গলস্টোন ফর্মেশনের চান্স বেড়ে যাবে। আসো আমরা a 35-year-old presented to you with burning pain in the upper abdomen, especially in the stomach. এটা বুঝে যেতেছে এটা হচ্ছে ডিউডেনাল আলসার। হ্যাঁ, কারণ খালি পেটে তার ব্যথা ব্যথা বাড়ে আপার। হোয়াট ইজ ইউর মোস্ট ডিউডেনাল আলসার? মেনশন ওয়ান ইনভেস্টিগেশন এন্ড হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট টু সাপোর্ট ইউর ডায়াগনোসিস। ওই আপার যে এন্ডোস্কোপি আর যেটা ডিউডেনাল আলসার হয়, এটা কি করে? মেইনলি কার জন্য হয়? এইচ পাইলোরি জন্য হয়। তাহলে তুমি এইচ পাইলোরি যে টেস্ট, হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, যে ফ্লো টেস্ট, সিএল ক্যাম্পাইলোব্যাকটেরিয়া, এটা করে তুমি ডায়াগনোসিস করতে পারো। নেম টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এন্ড মেনশন ওয়ান একিউট এন্ড ওয়ান ক্রনিক কমপ্লিকেশন ইফ ইউ নট ট্রিটেড। দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে বলছে, তাহলে বলো যে একটা হচ্ছে ডিউডেনাল আলসার বলছো, গ্যাস্ট্রিক আলসার বলো, আর যেহেতু বার্নিং পেইন না পারার জন্য একিউট প্যানক্রিয়াটাইটিস বলো, বা তুমি গ্যাস্ট্রিক আলসার না বলে এটাকে বলতে পারো একিউট কোলিসিস্টাইটিস, একিউট প্যানক্রিয়াটাইটিস। আর ক্রনিক কমপ্লিকেশন, একিউট কমপ্লিকেশন তো অলরেডি বলছি, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ অথবা ব্লিডিং, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। 7 নম্বর কোশ্চেন দেখো, রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ, আউটলাইন দ্য ম্যানেজমেন্ট।
এখানে একটু আমি বলি, হ্যাঁ, এই পেশেন্ট পারফরমেশনের পেশেন্ট গুলি কি থাকবে, তার একটা হিস্ট্রি থাকবে। হ্যাঁ, এটা তার হিস্ট্রি থাকবে পেপটিক আলসার ডিজিজের। কিন্তু এই পারফরেশনের সিনারিওটা থাকবে খুব শর্ট। বলবো যে 5 থেকে 6 ঘন্টা আগে তার সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন শুরু হয়েছে এবং সেটা এখন সারা পেট জুড়ে। এবং এক্সামিনেশন করে তুমি বাবা অ্যাবডোমিন ইজ ডিস্টেন্ডেড এবং বোর্ড লাইক রিজিডিটি, বোর্ড লাইক মানে একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে, এবং দ্য পেশেন্ট ডাজ নট মুভ অ্যাবডোমিন উইথ রেসপিরেশন। কারণ কি হবে, পারফোরেশন যদি হয় আমার পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি জুড়ে পেরিটোনিয়াল কন্টেন্টস গুলি গিয়ে ডিফিউজ পেরিটোনাইটিস করবে, এবং আমরা জানি যে প্যারাইটাল পেরিটোনিয়াম ইজ ভেরি মাচ পেইন সেনসিটিভ। সেটাই যদি হয় পেশেন্ট তাহলে রেসপিরেশনের সময় অ্যাবডোমেনটাকে মুভ করতে চাবে না, কারণ একটু মুভ করলেই তার ব্যথা হবে। তাহলে এরকম একটা সিনারিও দিয়ে দিতে পারে। যেমন দেখো ইয়াং মেল পেশেন্ট সাডেন সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন ফলোড বাই শক এন্ড পাইরেক্সিয়া। এখন এটা দেখো, এটা দেখে এখন পারফোরেশন হতে পারে, পারফোরেশনই, কারণ সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন ফলোড বাই শক এন্ড পাইরেক্সিয়া। কিন্তু এতটুকু দিয়ে আসলে পারফোরেশন বোঝা কঠিন, কারণ এটা আবার অনেক সময় একিউট প্যানক্রিয়াটাইটিসও হয়। কারণ একিউট প্যানক্রিয়াটাইটিসও প্রথম দিকে এপিগ্যাস্ট্রিক পেইন থাকলেও পরে জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন হতে পারে। কিন্তু এই যে কথাটা বলা, পেশেন্ট ইজ ডিক্লাইন টু মুভ, ওই যে পেশেন্ট নড়াচড়া করতে ভয় পায়, এইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, ওই যে যেটা বললাম যে সাইলেন্ট অ্যাবডোমেন বা পেশেন্ট ডাজ নট মুভ হিজ অ্যাবডোমেন। হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে। তাহলে হাউ উইল ইউ ক্লিনিক্যালি এক্সামিন দ্য পেশেন্ট, এটা তো আমি বললাম। ক্লিনিক্যাল এক্সামিনেশন তুমি জেনারেল এক্সামিনেশন কি বল, যে কোনো একিউট অ্যাবডোমেনে যা হয় এখানে তা পাবা, ট্যাকিকার্ডিয়া পাবা, হাইপোটেনশন পাবা, তারপর তুমি ফিভার পেতে পারো, আর ইউরিনারি আউটপুট ডিক্রিজ পেতে পারো। আর examination of the abdomen, inspection এ abdomen does not move with respiration, abdomenটা distended হইতে পারে। হ্যাঁ, আর palpation এ abdomen is diffusely tender and board like rigidity, মানে পুরো abdomenটাই টেন্ডার এবং এটা board like rigidity থাকবে, মাসেল গার্ড রিজিডিটি থাকবে। আর আপার বর্ডার অফ লিভার ডালনেস অবলিটারেটেড হবে, কারণ পারফোরেশনের হলে কিছু গ্যাস বের হয়ে আসবে স্টোমাক এবং বা ডিউটেনাম থেকে। যে গ্যাসের ধর্ম কি উপরের দিকে উঠা, ফলে এগুলি ডায়াফ্রামের নিচে গিয়ে ওই গ্যাসটা জমা হবে। তাই তুমি যখন লিভার ডালনেস দেখতে যাবা তখন 5 বা 6 ইন্টারকোস্টাল স্পেসে যে ডালনেসটা থাকার কথা ওইটা পাবা না, কারণ ওইখানে গিয়ে গ্যাসটা জমা হয়েছে। তাহলে আপার বর্ডার অফ লিভার ডালনেস অবলিটারেটেড, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি পারফোরেশনের ক্লিনিক্যাল ফিচার এই কথাটা না লেখো, আপার বর্ডার অফ লিভার ডালনেস ইজ অবলিটারেটেড, সে মার্কস পাবা না। আর অসকালটেশনে এই পেশেন্টের তো থার্ড স্পেস ফ্লুইড লস হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে, মানে বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকতে পারে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট, ইনভেস্টিগেশনের মধ্যে কি আমি কিছু জেনারেল ইনভেস্টিগেশন করব, আমি তার সিবিসি দিব, সিরাম ইলেকট্রোলাইট ক্রিয়েটিনিন এগুলি দিব, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। আর মেইনলি কি প্লেন এক্সট্রা অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, এটা সেই থার্ড ইয়ার থেকে পড়ে আসতেছে। কি পাবা, ওই যে গ্যাস শ্যারোটা আমি বলছি কোথায় ডায়াফ্রামের ডোমের নিচে যায়, মেইনলি কোন ডায়াফ্রাম, রাইট ডায়াফ্রাম। লেফট ডায়াফ্রামের নিচে যায় না, হ্যাঁ লেফট ডায়াফ্রামের নিচেও যায়, কিন্তু এক্সরেতে সেটা বোঝা খুব টাফ, কারণ লেফট ডায়াফ্রামে কি হয় ফান্ডিক গ্যাস যেটা থাকে, ফলে এই গ্যাসটা আর এই গ্যাসটা দুটো মিলে এক হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে একটা প্লেন এক্সট্রা অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, যেখানে প্রিসেন্টিক গ্যাস শ্যাডো আন্ডার দা রাইট ডোম অফ দা, লেফট ডোমের নিচেও থাকতে পারে, কিন্তু এটা অনেক সময় ফান্ডিক গ্যাসের সাথে মার্চ করে যায়, মার্চ করার কারণে এটা আসলে ভালো মতো বোঝা যায় না। ঠিক আছে, আচ্ছা। এই দেখো এ known case of peptic ulcer is present with severe abdominal pain with board like rigidity, তার মানে এটা আসলে পেপটিক আলসার ছিল এখন পারফোরেশন। লিস্ট থ্রি ডিফারেন্ট ওই বলবা পারফোরেশন অফ পেপটিক আলসার ডিজিজ, ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন এন্ড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আর একিউট প্যানক্রিয়াটাইটিস। মনে করো যে ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন আসলে খুব বেশি জায়গায় থাকে না, এই পারফোরেশনে থাকে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে থাকে না, একিউট প্যানক্রিয়াটাইটিস থাকে। যদি একিউট প্যানক্রিয়াটাইটিস এর ব্যথা আগে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে শুরু হয়। লিস্ট দ্য ইনভেস্টিগেশনস টু কনফার্ম অর এক্সক্লুড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইমেজ, এটা অলরেডি বলছি, প্লেন এক্সট্রা অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার। হ্যাঁ, আর তুমি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেহেতু বলছো, সিরাম অ্যামাইলেজ লেভেল, সিরাম লাইপেজ লেভেল বলতে পারো। কিন্তু মনে রাখবা সিরাম অ্যামাইলেজ লেভেল যে কোনো অ্যাকিউট অ্যাবডোমেনই বাড়ে, এটা খুব বেশি সেনসিটিভ না। হ্যাঁ, তবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে এটা 4-fold রাইজ পাবে। হাউ উইড ইউ ম্যানেজ ডিউটেনাল আলসার পারফোরেশন, এটা অলরেডি আলাপ হয়েছে যে আগে ইনিশিয়ালি রিসেসিভ করবা, এনপিও এনজি সাকশন, আইভি ফ্লুইড, ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক, ক্যাথেটারাইজেশন, এসব কথাগুলি বলবা।
ফলোড বাই যেটা বলছি ল্যাপারোটমি করে যেটা করবো আর কি, সেটা ওই যে থরোপেরিটোনিয়াল লেভেজ বাই ওয়ার্ম নর্মাল স্যালাইন এ রিপেয়ার অফ দ্য পারফোরেশন বাই ইয়ে ওমেন্টাল কাজ। তার মানে একটা পেপটিক আলসারের হিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে যদি একটা সিভিয়ার পেইন, বোর্ড লাইক রিজিডিটি এসব কথা যদি আসে, সেটা পেপটিক আলসার ডিজিজ। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এটাও একই। এই এখানে দেখো যে মিডল এজ, এটা অলরেডি বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অ্যাডাল্টেও একই। এখানেও সিভিয়ার ভমিটিং থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, ওয়েট লস থাকবে। তাহলে দেখো এই 50 years old man presented with vomiting after meal, anorexia, weight loss for the last 3 months. আচ্ছা, এখন এটা যদি আমি ডায়াগনোসিস বলি, তাহলে আমরা একটু বলতে পারি হ্যাঁ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। কিন্তু এটা কিন্তু কার্সিনোমা স্টোমাকেও হতে পারে। কিভাবে হতে পারে? কার্সিনোমা স্টোমাক যদি এন্ট্রাল পার্টে হয়, মানে স্টোমাকের এন্ট্রামে যদি হয়, তাহলে সেও এরকম ফিচার দিতে পারে। তাই এটা দিয়ে একদম ক্লিন কাট ডায়াগনোসিস। এই দেখো এখানে ক্লিন কাট ডায়াগনোসিস চাইও নেই তোমার কাছে। হাউ উইল ইউ অ্যাসেস দ্যাট? The assessment কি? In the history assessment, in the examine, in the physical examine, হিস্ট্রিতে কি থাকবে? হিস্ট্রিতে লিখবা যে পেশেন্টের প্রিভিয়াস পেপটিক আলসার ডিজিজের লং স্ট্যান্ডিং হিস্ট্রি আছে কিনা। যদি লং স্ট্যান্ডিং হিস্ট্রি যায়, তাহলে এটা ইন ফেভার অফ তোমার পাইলোরিক স্টেনোসিস। আর যদি লং স্ট্যান্ডিং পেপটিক আলসার ডিজিজের হিস্ট্রি না থাকে, হঠাৎ করে ভমিটিং আফটার মিল, অ্যানোরেক্সিয়া, এগুলো ওয়েট লস হয়, তাহলে ইট গোজ ইন ফেভার অফ কার্সিনোমা স্টোমাক। ঠিক আছে? তারপর কোন হিমাটেমেসিস মানে না আছে, হিমাটেমেসিস মানে না কার্সিনোমা স্টোমাকে থাকে। হিস্ট্রি অফ তার এখন রিসেন্ট অনসেট অফ জন্ডিস আছে কিনা, তাহলে সেটা কার্সিনোমা স্টোমাকের ফেভারে যাবে। কেন যাবে? এটা মেটাস্টেসিস হয়ে লিভারে গেছে, তাই হয়তো জন্ডিস। কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কখনোই জন্ডিস থাকবে না। হ্যাঁ। আর এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কার্সিনোমা স্টোমাক, এন্ট্রাল কার্সিনোমা বলো আর যাই পাইলোরিক স্টেনোসিস বলো, দুটোতে ক্ষেত্রেই তোমার তোমার ইয়ে পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেট থাকবে। আর কার্সিনোমা স্টোমাকে লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড এনলার্জ পেতে পারো, যেটাকে ভার্কোজ গ্ল্যান্ড বলে। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে ওই যেটা বললাম ভিজিবল পেরিসটালসিস থাকবে ফ্রম লেফট রাইট। হ্যাঁ, সাকশন স্প্লাশ পজিটিভ পেতে পারো। আর কার্সিনোমা স্টোমাকে ভিজিবল পেরিসটালসিস থাকতে পারে, কিন্তু এটা পাইলোরিক স্টেনোসিসের মতো সবসময় এত থাকবে না। ঠিক আছে? বরং কিনে কি পেতে পারো, একটা এপিগ্যাস্ট্রিক লাম্প পেতে পারো, পেতে পারো। আর যদি এটা অ্যাডভান্সড স্টেজে থাকে, তাহলে লিভার পালপেবল থাকতে পারে। তারপর তোমার অ্যাসাইটিস থাকতে পারে যদি কার্সিনোমা স্টোমাক হয়। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি? এটাই ইম্পর্টেন্ট, কারণ এইসব পেশেন্টের অনেক কিছু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে সিভিয়ার বারবার ভমিটিং এর কারণে এটা বারবার আসে পরীক্ষায়। যে দেখো যে 6 নম্বর কোশ্চেনের লাস্টে দেখো হাউ দ্য পেশেন্ট উইল ডেভেলপ বায়োকেমিক্যাল চেঞ্জ। কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয়? পেশেন্ট বমি করে, বমির সাথে হাইড্রোজেন আয়ন লস হয়, বমির সাথে সোডিয়াম লস হয়। এই দুইটা মনে রাখবা। হাইড্রোজেন আয়ন লস হওয়া মানে শরীরে অ্যাসিডের কমে যাওয়া, তার মানে পিএইচ হবে মেটাবলিক অ্যালকালোসিস, কারণ তার অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে তার অ্যালকালিনিটি বাড়ছে। আর সোডিয়াম বের হয়ে যাওয়ায় বমির সাথে হাইপোনেট্রিমিয়া হবে, ফলে কিডনি চাবে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে সোডিয়াম রিঅ্যাবজর্ব করে সোডিয়ামকে ধরে রাখতে। কিন্তু এই সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন যখন হবে, এর এক্সচেঞ্জে পটাশিয়াম বের হয়ে যাবে ইউরিনের, ফলে পটাশিয়াম লস হবে, ফলে পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। তার মানে এখানে আমি যেটা বলতেছি, এখানে যে হাইপোক্যালেমিয়াটা হবে, এটা হাইপোনেট্রিমিয়ার কনসিকুয়েন্স হিসেবে হবে। আর স্টোমাকের গ্যাস্ট্রিক বমির সাথে গ্যাস্ট্রিক জুসের সাথে ক্লোরাইড লস হয়, ফলে হাইপোক্লোরাইডেমিয়া হবে। তার মানে এখানে কি কি চেঞ্জ হবে? হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরাইডেমিয়া। আর তারপর হচ্ছে তোমার আরো অন্যান্য যে আয়নগুলো, ওগুলো লস হবে বমির সাথে। হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া এগুলো হবে, এগুলো অল্প। আর ওই মেটাবলিক অ্যালকালোসিস। কিন্তু ইউরিনটা কি হবে? এটা একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে ইউরিনটা, এখানে আমরা জানি যে শরীরে যদি আমাদের শরীরে যদি মেটাবলিক অ্যালকালোসিস হয়, মানে আমাদের ব্লাডের পিএইচ যদি অ্যালকালাইন হয়, তো সেই অ্যালকালাইনিটি কারেকশন করার জন্য আমাদের ইউরিনটা একটু অ্যালকালাইন হতে হবে। মানে আমার মেটাবলিক অ্যালকালোসিস বেশি মানে কি, আমার শরীরে অ্যালকালি বেশি, এই অতিরিক্ত অ্যালকালি তো আমাকে ইউরিন দিয়ে পাস করে বের করে দিতে হবে। তার মানে ইউরিন শুড বি অ্যালকালাইন। কিন্তু এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে মেটাবলিক অ্যালকালিসিস হওয়া সত্ত্বেও ইউরিনটা অ্যালকালাইন হবে না, এটা হবে অ্যাসিডিক। কেন? ওই যে আমি বললাম যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার জন্য সে পটাশিয়ামকে বের করে দিতে থাকবে, কিন্তু শরীরে তো পটাশিয়ামের রিজার্ভ খুব
কম, পটাশিয়াম শেষ হয়ে যাবে, কিন্তু সোডিয়াম তো রিঅ্যাবজর্ব হইতে যাবে, তখন সে পটাশিয়ামের পরিবর্তে তখন সে কাছে টানবে কাকে? হাইড্রোজেনকে। মানে সে সোডিয়াম নিজে ঢুকবে আর হাইড্রোজেনকে সে বের করে ইউরিনে পাঠাই দিবে। আর ইউরিনে যদি হাইড্রোজেন চলে আসে, আমরা জানি হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে অ্যাসিড, তার মানে ইউরিনটা অ্যাসিড হবে। তার মানে যে ইউরিনটার অ্যালকালাইন হওয়া উচিত ছিল মেটাবলিক অ্যালকালোসিসের কারণে, সেই ইউরিনটা অ্যালকালাইন না হয়ে অ্যাসিডোটিক হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। প্যারাডক্স মানে যেটা হওয়া উচিত সেটা না হয়ে তার উল্টাটা হওয়া। এবং এইটাকে তাহলে এটাকে কারেকশন করবা কিভাবে? এই পেশেন্টটার এখানে এই কারেকশন করবা কিভাবে, বা এই পেশেন্টটাকে সার্জারির জন্য প্রিপেয়ার করবা কিভাবে? আমরা বলি দুইটা প্রিপারেশন, এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের প্রিপারেশন অফ দা পেশেন্ট এন্ড প্রিপারেশন অফ দা স্টমাক। প্রিপারেশন অফ দা পেশেন্ট মানে তার যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, ইট শুড বি কারেক্টেড। কিভাবে কারেক্ট করবা? মেইন কালপ্রিট কে সোডিয়াম। তার মানে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড যদি কারেকশন করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তার মানে ইনফিউজ নর্মাল স্যালাইন দাও। 2 নম্বর হচ্ছে তার এনিমিয়া থাকে, এনিমিয়া কারেকশন করো। নিউট্রিশনাল অ্যাবনর্মালিটি হাইপোঅ্যালবুমিয়া থাকে, সেটা কারেকশন করো। আর প্রিপারেশন অফ দ্য স্টমাক মানে কি? যে স্টমাকটা তো দিনের পর দিন অনেক ফুলে গেছে, বড় হয়ে গেছে, এটা টনিসিটি কমে গেছে, তাই আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ দিব। গ্যাস্ট্রিক ল্যাভেজ কিভাবে দিই? আমরা বাই এনজি। আমরা এনজি একটা নেজোগ্যাস্ট্রিক টিউব আমরা স্টমাকে ঢুকাই এবং ওইটা দিয়ে এনজি সাকশন দিই বাই নর্মাল স্যালাইন। আমরা 200 ml নর্মাল স্যালাইন পুশ করে ঢুকাই দিই এবং এটাকে আবার সাক করে বের করে নিয়ে আসি। এই কাজটা আমরা 3 to 4 hours ইন্টারভ্যাল করতে থাকি, মানে দিনে তাহলে 6 থেকে 8 বার করতে থাকি, 2 days বিফোর সার্জারি। সার্জারির 2 দিন আগে থেকে আমরা এটা শুরু করি এবং পেশেন্ট এনপিও থাকে এবং পেশেন্টকে আমরা স্যালাইন দিই আর আর এই এনজি সাকশন দিতে থাকি। এই এনজি সাকশন থ্রু নর্মাল স্যালাইন দিলে সুবিধাটা কি হয়? যে রেসিডুয়াল ফুড পার্টিকেল থাকে সেটা বের হয়ে আসে, স্টোমাকের যে মিউকোজাল ওয়ালের যে ইডিমা কনজেশন সেটা কমে যায় এবং স্টোমাকের টনিসিটি বাড়ে। ফলে কি হয়? গ্যাস্ট্রিক সার্জারির সময় যে অ্যানাস্টোমোসিস করবে সেই অ্যানাস্টোমোসিসটা সেফ হয়, টেনশন ফ্রি হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার গ্যাস্ট্রিক লেভেজ, হাউ এন্ড হোয়াই গ্যাস্ট্রিক লেভেজ ইজ গিভেন। আর এটাই কথা যে হোয়াট এন্ড এই যে এইটা যে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি, 3 নাম্বার কোশ্চেন। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন দিয়ে কোনো প্রবলেম দিলে তোমরা ইজিলি বুঝতে পারবা। হয়তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দিয়ে তোমাকে এক সমস্যা দিতে পারে যে a 50 years old man presented with vomiting after meal, anorexia, weight loss for last 3 months. He has been case of peptic ulcer disease for last 20 years. On electrolyte দিয়ে দিল সোডিয়াম 120, পটাশিয়াম 3, ক্লোরাইড 90। তার মানে বুঝে গেল যে বুঝে যাচ্ছে যেটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য বায়োকেমিক্যাল চেঞ্জেস। এগুলি আগের মতোই। দেখো দেখো 60 years old recently developed dysphagia, marked anorexia, significant weight loss and upper abdominal after each meal. What is the most? এটা কিন্তু আসলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন না, এটা আসলে এটা হচ্ছে কার্সিনোমা স্টোমাক। কারণ এই দেখো এই যে রিসেন্টলি ডেভেলপ ডিসপেপসিয়া, না এটা ওটা আমাদের হয়তো টাইপ ডিসপেপসিয়া আমরা বলি। এই নিউ অনসেট ডিসপেপসিয়া আফটার 40 is carcinoma stomach until proved otherwise. ডিসপেপসিয়া মানে হচ্ছে আমরা সাধারণ বাংলা ভাষায় যেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলি, বা আমাদের রোগীরা যেগুলি বলে যে বুক জ্বলে, পেট ভার ভার লাগে, গ্যাস জমতে বেশি, বা গ্যাস্ট্রিকের সমস্যা। একটা মানুষের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেটা অনেক আগে থেকে শুরু হয়, তার ইয়াং বয়স থেকে শুরু হয়, তার 20, 21, 22 বছর বয়স থেকে শুরু হয়। কিন্তু হঠাৎ করে 40 বছরের পরে কেউ যদি এসে গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলে, ডিসপেপসিয়ার কথা বলে, তখন কিন্তু তোমার মাথায় কট করে রাখতে হবে যে কি ব্যাপার। হঠাৎ করে তো আর কারো পেপটিক আলসার ডিজিজ হয় না, এটা তো হলে অনেক আগের থেকে হওয়ার কথা, তার ইয়াং অ্যাডাল্ট এজ থেকে। তাই তখন এটাকে আমাকে মনে বলতে হবে যে হ্যাঁ আমরা এটা কার্সিনোমা স্টমাক। হোয়াট ইজ দা most probable diagnosis? Carcinoma stomach. How will you evaluate the patient? তো ইভালুয়েশন যেটাকে বলছে হিস্ট্রি নিবা আর এক্সামিনেশন করবা। এগুলি বলে ফেলছে কিন্তু হিস্ট্রিতে কার্সিনোমা স্টোমাকের হিস্ট্রিতে কি থাকতে পারে? ডিসফেজিয়া থাকতে পারে যদি উপরের এন্ডে হয়, নিচের এন্ডে এন্ট্রামে থাকলে ভমিটিং থাকতে পারে, সিভিয়ার ওয়েট লস থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, অ্যাস্থেনিয়া থাকতে পারে, উইকনেস থাকতে পারে, এগুলি। তারপর হচ্ছে এক্সামিনেশনে কি বললাম? এক্সামিনেশনে বললাম যে সিভিয়ারলি ম্যালনারিশ, বিএমআই রিডিউস, লেফট সুপ্রাক্লেভিকুলার বা ভার্কোস ভেন পাবা। তারপর লিভারে মেটাস্টেসিস হলে জন্ডিস পাবা, সিভিয়ার এনিমিয়া থাকবে। অ্যাবডোমেন এক্সামিনেশন করে এপিগ্যাস্ট্রিক লাম্প পাইতে পারো, লিভারে মেটাস্টেসিস পাইতে পারো, তারপর তুমি অ্যাসাইটিস পেতে পারো, সাইন্স অফ অ্যাসাইটিস পেতে পারো, এগুলি বলবা। ঠিক আছে। আর
ইনভেস্টিগেশন কার্সিনোমা স্টোমাকের জন্য ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। আপার জিআই এন্ডোস্কোপি বায়োপসি করে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। আর কি পেশেন্টের সিরাম অ্যালবুমিন লেভেল দেখতে হবে, মানে তারপর সিবিসি করতে হবে, তার অ্যানিমিয়া আছে কিনা এক্সক্লুড করতে হবে, সিরাম ইলেক্ট্রোলাইটস করতে হবে, যে ভমিটিং এর কারণে তার ইলেক্ট্রোলাইট ব্যালেন্স গুলি হয়েছিল কিনা এগুলি। আর যা যা আমরা যে জিনিস নেম দ্য অপারেশন ইন্ডিকেশনস ইন ইচ কেস, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে বলি যে কার্সিনোমা স্টোমাক এন্ট্রাল পার্টে, যেহেতু ভমিটিং এর কথা বলছে, তাহলে আমরা কি করব, কার্সিনোমা স্টোমাক ডিস্টাল রেডিকাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি ফলোড বাই কেমোথেরাপি। আর যদি এটা শুধু গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশনের জন্য যদি হয় ডিউ টু পাইলোরিক স্টেনোসিস মানে পেপটিক আলসার, তাহলে আমরা শুরু করব যে গ্যাস্ট্রোজেজুনোস্টমি এন্ড বাইপাস, মানে বাইপাস এন্ড ভ্যাগোটমি, মানে গ্যাস্ট্রোজেজুনোস্টমি এন্ড ভ্যাগোটমি। আচ্ছা, যদি কার্সিনোমা স্টোমাক তো লোয়ার এন্ডে হলে ডিস্টাল রেডিকাল গ্যাস্ট্রেক্টমি, কিন্তু যদি আপার এন্ড বা বডিতে হয় তাহলে কি করবো, তাহলে কিন্তু টোটাল রেডিকাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে, পুরো স্টোমাক ফেলে দিতে হবে উইথ ইসোফিগো জেজুনোস্টমি, কারণ তখন তো আর স্টোমাক নাই, ইসোফিগো জেজুনোস্টমি। তাহলে এগুলো দেখো, পরের কোশ্চেন গুলিও একই। 75 52 ইয়ার্স প্রেজেন্টেড উইথ এপিগাস্ট্রিক ফুলনেস, অকেশনাল ভমিটিং, হিমাটোমিসিস মেলানাস, সিগনিফিকেন্ট ওয়েট লস, এটা কার্সিনোমা স্টোমাক। 45 ইয়ার্স ওল্ড প্রেজেন্ট উইথ এপিগাস্ট্রিক ফুলনেস, এই যে মানে ফুলনেস এরকম ভার ভার লাগে, এগুলি থাকলে মনে রাখবা যেগুলি and vomiting after meals. On examination he is ill health, visible peristalsis, তার মানে এটা কার্সিনোমা স্টোমাক হতে পারে, আর সাথে পাইলোরিক স্টেনোসিস হতে পারে। আচ্ছা, এগুলি আগের জিনিস। এটা দেখো, 30-year-old truck driver presented with a painless upper abdominal mass for 1 month. He had a history of severe acute abdominal pain 2 months back. It was treated conservatively. What is your probable diagnosis? How will you evaluate the patient? What are the complications of the if not treated apparently? এটা আসলে এখানে আসবে না, এটা আসলে প্যানক্রিয়াসের কোশ্চেন, এটা আমি আর বলতে যাচ্ছি না। সিভিয়ার একিউট অ্যাবডোমিনাল পেইন 2 মাস আগে হয়েছিল, এরপর তার মাস, তার মানে তার একিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, এখন মাস আছে, তার মানে এটা প্যানক্রিয়াটিক সুডোসিস। এটা আসলে স্টোমাকের মধ্যে পড়ে না, এখানে দিছে, হ্যাঁ, কিন্তু এটা আসলে একিউট প্যানক্রিয়াটিক সুডোসিস। এভাবে যদি সিভিয়ার একিউট অ্যাবডোমিনাল আপার এপিগাস্ট্রিক পেইনের পরে যদি একটা মাস পাওয়া যায়, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে প্যানক্রিয়াটিক সুডোসিস। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আগে 2-3 মাস আগে তার যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন ছিল সেটা একিউট প্যানক্রিয়াটিসের পেইন, ওইটার কমপ্লিকেশন হিসেবে 2 মাস বা 3 মাস পরে তার একটা মাস বা চাকা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতেছি প্যানক্রিয়াটিক সুডোসিস। এগুলি এটাও ইয়ের মধ্যে পড়ে না, 7 নম্বরটা, বরং এটা হ্যাঁ। A 60 years old man presented with epigastric lump and vomiting. Possibilities কি epigastric lump, ওই যেটা বলবা কার্সিনোমা স্টোমাক ইন এন্ট্রাল পার্ট, তারপর হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, তারপর এপিগাস্ট্রিক যেহেতু লাম্প তুমি বলতে পারো ট্রান্সভার্স কোরোনার গ্রোথ, কিন্তু তোমার মেইন হচ্ছে ইয়ে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস ইউ উইল ডু টু ম্যানেজ। ইনভেস্টিগেশন যেটা বললাম যে আপার যে এন্ডোস্কোপি করো, তাহলে তুমি কার্সিনোমা স্টোমাক বুঝে ফেলতে পারবা। আর যদি এটা এপিগাস্ট্রিক লাম্প এন্ড ভমিটিং যদি প্যানক্রিয়াসের কারণে হয়, এপিগাস্ট্রিক লাম্প প্যানক্রিয়াটিক সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করো, তাহলে প্যানক্রিয়াসটা ইয়ে করতে পারবা। আর যদি ট্রান্সভার্স কোরোনার গ্রোথের কারণে এপিগাস্ট্রিক লাম্প ভমিটিং হয়, তাহলে কোরোনোস্কোপি করো। কারণ দেখো, এপিগাস্ট্রিক লাম্প কিন্তু একটু চিন্তা করে বলতে হবে, যে এটা স্টোমাকের লাম্প হইতে পারে, সিএ স্টোমাক, সেটা এন্ডোস্কোপি করে কনফার্ম করবো। এন্ডোস্কোপি পাবো যে এটা প্যানক্রিয়াস থেকে হতে পারে, প্যানক্রিয়াটিক সুডোসিস, সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সিস্টেম, সেটা ইয়ে হতে পারে আপার কোলোনোস, সেটা ট্রান্সভার্স কোলোনার গ্রোথ হয়ে হতে পারে, তাহলে সেটা হতে পারে তোমার কোলোনোস্কোপি করে। একই দেখো, লাম্পিং এপিগেস্ট্রিয়াম, এগুলো একই জিনিস, প্রেজেন্ট এপিগেস্ট্রিক লাম্প। এপিগেস্ট্রিক লাম্প হলে এই 3টা জিনিস মাথায় রাখবা, স্টোমাকের লাম্প, ট্রান্সভার্স কোলোনার লাম্প, প্যানক্রিয়াসের লাম্প, যেটা হচ্ছে প্যানক্রিয়াসের ক্যান্সার না, কিন্তু প্যানক্রিয়াটিক সুরোসিস। প্যানক্রিয়াসের ক্যান্সারের লাম্প কিন্তু এপিগেস্ট্রিক রিজিয়নে পাওয়া যায় না, এটা পালপেবল হয় না। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আপার জিআই এর ইয়ে, ইসোফিগাস টাং টাং একটাই কোশ্চেন কার্সিনোমা, এটা আমি পরে একটা ক্লাসে আলাপ করে দিব, আজকে অনেকটা সময় চলে গেছে। আর জিআই ব্লিডিং একই জিনিস, এটা হচ্ছে তোমরা সবাই জানো, এটা একিউট পেপটিক আলসারের কমপ্লিকেশন হিসেবে হতে পারে, একটা আপার জিআই ব্লিডিং এর কজ, এটা ইসোফিজিয়াল ভেরিসিস হতে পারে, ম্যালোরিওয়েস টিয়ার হতে পারে, হ্যাঁ, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হতে পারে, কার্সিনোমা স্টোমাক হতে পারে, কার্সিনোমা ইসোফিগাস, মানে 2টা কার্সিনোমা, ইসোফিগাস এবং স্টোমাক, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, তারপর হচ্ছে মেলোরিওয়েস্টিয়া, ডায়োফাইলুস লেশন, এগুলি অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তারপর ইসোফিজিয়াল ভেরিসিস, এই যে দেখো, 50 years old man presented to surgery ward, hematemesis spinalis, 3 ইম্পর্টেন্ট। তাহলে বলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, বলো কার্সিনোমা স্টোমাক,
আর বলো ইসোফিজিয়াল ভেরিসেস, হাউ হিস্ট্রি উইল হেল্প ইউ টু রিচ এ ডায়াগনোসিস। অবশ্যই হিস্ট্রি ইম্পর্টেন্ট করবে। ইসোফিজিয়াল ভেরিসেস হলে তার হিস্ট্রিতে স্টিগমেটা অফ ক্রনিক লিভার ডিজিজের হিস্ট্রি থাকবে, সে এইচবিএসজি পজিটিভ হতে পারে, এই কথাগুলি থাকবে, তার জন্ডিস থাকতে পারে। আর যদি সে সিএ স্টমাক হয় তাহলে তার ডিসপেপসিয়া থাকবে, ওয়েট লস থাকবে, তার সিভিয়ার উইকনেস থাকবে। আর যদি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হয় তাহলে তার পেপটিক আলসারের যে পেইন গুলি থাকবে, যে ডিউডেনাল আলসারে যা হয় এমটি স্টমাকে পেইন হবে, খাবার খেয়ে পেন গুলি থাকবে। মেনশন দ্য রোল অফ আপার জিও, খুব ইম্পর্টেন্ট রোল। জিআই এন্ডোস্কোপি হিমাটেমাসিস মেলানা আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং ব্লিডিংটা থামাইতে পারবো। কিভাবে? আমরা ওই ওই যে যে ব্লিডিং পয়েন্ট কোয়াগুলেশন করতে, ব্লিডিং পয়েন্টে আর্গন প্লাজমা কোয়াগুলেশন করতে পারি, ফটোডাইনামিক থেরাপি দিতে পারি এবং ইনজেকশন এড্রিনালিন দিতে পারি, এন্ডোস্কোপিক ক্লিপ অ্যাপ্লাই করতে পারি। চারটা জিনিস: ইনজেকশন এড্রিনালিন, এন্ডোস্কোপিক ক্লিপ ক্লিপ অ্যাপ্লিকেশন, ফটোডাইনামিক থেরাপি, আর্গন প্লাজমা কোয়াগুলেশন, আর হচ্ছে নর্মাল যে মনোপোলার যে ডায়াথার্মি ইউজ করে আমরা ইয়ে করতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের আপার জিআই রিটেন কোশ্চেন, বেসিক্যালি যেগুলি প্রবলেম বেসড, এবং আপার জিআই থেকে প্রবলেম বেসডই আসে। যেগুলি সরাসরি কোশ্চেন ওগুলি নিয়ে আমি খুব বেশি আলাপ করলাম না। তো তোমরা আজকে গিয়ে ঠান্ডা মাথায় এইগুলি একটু চিন্তা করবা, বিশেষ করে স্টমাকের প্রবলেম। স্টমাকের প্রবলেমকে দুই ভাগে ভাগ করো, একটা হলো কার্সিনোমা আর একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আর পেপটিক আলসারের প্রবলেম তিন ধরনের: একটা হচ্ছে পারফোরেশন, একটা হচ্ছে ব্লিডিং, আর একটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন। তার মানে আর ওইদিকে ইসোফেগাসের দুইটা প্রবলেম, একটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস আর একটা হচ্ছে অ্যাক্টোপিসিয়া। তো ধন্যবাদ সুপ্রিয় ছাত্রছাত্রী, কিন্তু অনেক রাত পর্যন্ত তোমরা আমার এই ক্লাসটা করলা।